ওই যারা যারা ওখানটার ক্রিউ টিউ ছিল তারা সবাই যে কাঁদছে না, বোঝা যাচ্ছে যে এটা এই কান্নাটা মানে দেখানোর জন্য বা রিলের জন্য না, হা হা করে বসে পড়ে কাঁদছে। ভাবে এত ভালোবাসা। তিনটে ঠাকুর আছে, ধর তিনটে হেড অফিস, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমি মানে ব্রহ্মাকে যদি প্রশ্ন করি, তার মানে আমি আইদার শিবের দলে না বা আইদার বিষ্ণুর দলে না। তাহলে তুমি অ্যাড রেভিনিউটা নিও না, খেলো না এশিয়া কাপে যে পাকিস্তান আছে বলে। তুমি খেলতে যাচ্ছ কারণ তোমার ওই অ্যাড রেভিনিউটাও চাই। আই ওয়ান্ট টু হ্যাভ দ্য কেক অ্যান্ড ইট ইট টু। কারেক্ট। এই রাম, আমার না বিরিঞ্চি বাবার কথা মনে পড়ে গেল। বিরিঞ্চি বাবা একটা বলেছিল না, মার্তণ্য 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 বলবে, সূর্যের দিকে তাকিয়ে মার্তণ্য মার্তণ্য বলবে, আর যদি যদি সাবধান, যদি চোখের পাতা যাতে না পড়ে আর জিভ যেন জড়িয়ে না যায়, তাহলেই কিন্তু বিপদ। কৃপা ওই আটকে হই। ওয়েলকাম টু দ্য 11th এপিসোড অফ সোল কানেকশন আড্ডা। জাস্ট পুজো কাটিয়ে ফিরলাম সবাইকে তাই বিজয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানানোর মতো মানে জায়গাটায় পৌঁছয়নি আর কি। যাই হোক, ভালোবাসা তো জানাতেই পারিস তুই। আমার বড় মনে হয় নিজেকে যে অনেক বড় হয়ে গেছি, যে সেই বড়রা বলে না আর কত লুকোবি। না এখনো কোথায়, এখনো তো তোমাদেরকে দেখলে আমি সাহসটা পাই যে না এখনো ভালোবাসা জানানোর বয়সটা হয়নি। তুমি কজনকে ভালোবাসা জানালে পুজোয়? সবাইকেই তো, আমি তো সার্বজনীন ভাবে ভালোবাসা বেরোতে ভালোবাসি। আমি তো সবাইকেই ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আর দাদা হয় সবই জানাই। তুমি কার সঙ্গে কি করছিলে? তোমার একটা ইনস্টাগ্রামের স্ট্যাটাসে দেখা গেল একটা গাড়ি চালিয়ে চলে গেছিলাম রাত্রিবেলা কার্শিয়াং। বয়স কিন্তু রণবদার কমছে দিনে দিনে, সেটা দেখলাম আমি স্ট্যাটাসে। গাড়ি চালিয়ে গান চালিয়ে জোরে গান চালিয়ে গান গাইতে যাচ্ছে, আবার সানগ্লাস ফানগ্লাস পরে। হ্যাঁ, আবার আমার সঙ্গে যারা ছিল তারা প্রত্যেকেই মোটামুটি বয়স কম। শেষে কিন্তু আমিই ছিলাম, বাকি সব মোটামুটি শিলিগুড়িতে কার্শিয়াং আমি চালিয়েছি। ফিরলেও তুমি? হ্যাঁ, অন্য কারো হলে পরে জানে বাংলার বিদগ্ধ পডকাস্টার, হ্যাঁ, তিনি এরকম রাত্রিবেলা গান চালিয়ে এরকম গাড়ি চালিয়ে যাচ্ছেন পাহাড়ি রাস্তায়, এটা ভাইরাল হওয়ার মতন। তো অরুণাভার সেই রিস্ক নেয়নি, আমিই করে দিলাম। আমি দেখিয়ে দিলাম এইভাবে। মজাই লেগেছে, মজা করলে শেয়ার করাই উচিত মানুষ। হ্যাঁ, তারপরে তো পাহাড়ের অবস্থাটা তো যাচ্ছে তাই, সেই রাস্তাটাই তো আর নেই বোধহয়, ভেঙে না সেই রাস্তাটা আছে এখনো, মানে হ্যাঁ, কিন্তু খুব খারাপ অবস্থা। অ্যান্ড সিরিয়াসলি এটা মানে সত্যিই খুব চাপের অবস্থা হয়েছে নর্থ বেঙ্গলের। মানে আমরা তিনজনই নর্থ বেঙ্গলেরই, আমি চালসা, অরুণাবদা শিলিগুড়ি, প্রেমাশিসদা কোচবিহার। তো ভয়ঙ্কর অবস্থা। ভয়ঙ্কর বলে মানে নবমীর না দশমীর রাত্রে, দশমীরও না, হ্যাঁ দশমীর রাত্রে, দশমীর রাতে নয়, না এটা হচ্ছে দ্বাদশী ত্রয়োদশীর দিন। আমি ফিরলাম কবে? আমি ফিরলাম 6 না 4। তুই 4-এ ফিরেছিস, এটা হয়েছে 5 তারিখ। 5 তারিখ রাত্রে, রাইট 5 তারিখ ভোরে আর কি। 5 তারিখ রাত আর 4 তারিখ রাত থেকে 5 তারিখ ভোর। ভয়ঙ্কর বৃষ্টি হলো, ভয়ঙ্কর, মানে প্রায় তোমার 9টা থেকে শুরু হলো, 5টা অব্দি চলে। আমিও ছিলাম ওখানে নর্থ বেঙ্গলে। হ্যাঁ, মানে আর সেই বৃষ্টিটা বোঝা যাচ্ছে যে এইরকম একটা জায়গায় চলে, গ্রামেরটা খুব খারাপ অবস্থা। হ্যাঁ, গ্রামে প্রচুর বাড়ি ভেঙেছে, প্রচুর মানুষ মারা গেছে। হঠাৎ করে হচ্ছে না এটা, মানে হিমাচলে যা শুনলাম, তারপরে উত্তরাঞ্চল, সে তো হচ্ছে, তারপরে মানে নর্থ বেঙ্গলের হোটেলগুলো সব তো মানে জানি না কি এটা আইন ফাইন কি ব্যাপার আছে, একদম খাদের ধারে জাস্ট ভেসে নিয়ে চলে গেল, অর্ধেকটা ভেঙে টেঙে চলে গেল। হোমস্টে নাকি মানে ধসে গেছে, আমি শুনছি। খুব খারাপ লাগলো পশু পাখিদের অবস্থা দেখে। একটা গন্ডার ভেসে উঠেছে, হ্যাঁ, একটা হাতির বাচ্চা সে পারছে না যেতে, একটা অদ্ভুত ব্যাপার। কেন হলো মানে এটার কি স্পেসিফিক কোনো যে এরকম হঠাৎ? দেখ, মানে আমি এক্স্যাক্টলি এই ঘটনাটা কেন হয়েছে তো আমি জানি না, তবে আমার একবার মানে কনফারেন্সে গেছিলাম, সেখানে ওরা ডেটা দিচ্ছিল যে এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে কথাটা হচ্ছে এখন, ক্লাইমেট চেঞ্জে এই বৃষ্টি বা বিভিন্ন জিনিসের কি চেঞ্জ হচ্ছে এক্স্যাক্টলি, ওরা বলছিল যে যখন প্রচুর বৃষ্টি হচ্ছে তা নয়, এখন যত দিন এগোতে থাকবে ক্লাইমেট চেঞ্জে প্রচুর বৃষ্টি হবে, বৃষ্টি বেড়ে যাবে বা খরা অনেক হবে বড়, সেটা নয়, ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে। হয়তো কম বৃষ্টি হবে কিন্তু যখন হবে তখন খুব বেশি হবে, কম সময়ের জন্য হবে, কম সময়ের জন্য। হ্যাঁ, কলকাতাও তো তাই হলো, বাবা। এটাই সারা পৃথিবীতে এটাই দেখা যাচ্ছে যে যত হচ্ছে যে ফ্রিকোয়েন্সি কম হচ্ছে, ইন্টেন্সিটি বাড়ছে। তো বর্ষাকালে যেমন অনেক দিন ধরে এক ধরনের বৃষ্টি হবে, সেটা হবে না, কিন্তু যখন হবে তখন খুব ডেঞ্জারাস লাগে এই জিনিসটা। কিন্তু মানে ক্লাইমেট চেঞ্জ তো অস্বীকার করছে অনেকে, বিশ্বের তাবড় নেতারা, কিন্তু না ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল, দেখা যাচ্ছে এটা এখন। আমি সিম্পল তোর ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল মানে, আমি যখন কলকাতা থেকে শিলিগুড়ি, তো আজ 17-18 বছর হয়ে গেল আমার, তার আগেও আমি কলকাতা শিলিগুড়ি যাতায়াত করতাম।
আমার বেশ স্পষ্ট মনে আছে যে শিলিগুড়িতে সেই সময় মহালয়ার দিন সকালবেলাটায় এটা বেশ অল্প একটা শীত শীত আমেজ আসতো, তারপর শীত পড়তো না, কিন্তু ভোর বেলাটায় একটা ঠান্ডা ঠান্ডা জিনিস পাওয়া যায়, ফ্যানটা কমিয়ে দিতে হতো বা বন্ধ করে দিতে। হ্যাঁ, কিন্তু এবার আমি যখন এখান থেকে যাই, আমি গেছিলাম 26 তারিখ যখন আমি নামি, তখন সকাল, আমি নামলাম কোটায় 7:45 ছিল, 7:45, হ্যাঁ 7:45 নেমেছি, 6:45 থেকে 7:45। সুন্দর ওয়েদার, খুব মানে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা গেল ফ্লাইট থেকে, একটা দুর্দান্ত এবং খুব ক্লিয়ার ভিউ। কিন্তু নামার পরে যে গরমটা পেলাম আমি, সেটা কিন্তু কলকাতার চেয়ে বেশি। না, আমি তো পুজোর পরে গেলাম, ওরা বললো যে পুরো পুজোটাই সেটা একটু তো মানে সেপ্টেম্বরে হচ্ছে বলে বোধহয়, মানে পুজো তেমনি অক্টোবরে মিড। কিন্তু আমি বলছি জেনারেলিও, যখন আমি শিলিগুড়ি থেকে কলকাতা থেকে শিলিগুড়ি যাই, শিলিগুড়িতে প্রচুর গরম, শিলিগুড়িতে খুব গরম বেড়েছে, খুব গরম বেড়ে গেছে। এইটা তো শিলিগুড়ি না, উত্তরবঙ্গেই এটা তো আছেই, তার সঙ্গে বর্ষার টাইমিং, হ্যাঁ বর্ষার ইন্টেন্সিটি বল বা বর্ষার এই যে এত বারবার যা শুনতে পাচ্ছি, এটা কি আগে এতটা হতো? এতটা কি শুনতে পেতাম? না না না, বা মানে হতো শুনতে পেতাম না, তাও তো নয়। না না না। আর নর্থ বেঙ্গলে ইনফ্যাক্ট আমাকে প্রথম যখন দাদা জানালো যে বাড়িতে এসি লাগানো হচ্ছে, আমি না হেসে উড়িয়ে দিয়েছি যে কোচবিহার, আলিপুরদুয়ার, এই মানে শিলিগুড়ি অবধিও এসব জায়গায় এসির প্রয়োজন যে পড়তে পারে কোনোদিনও। দার্জিলিংয়ে এসির প্রয়োজন হচ্ছে এখন, তাহলে ভাবা যায়, তাই না? হ্যাঁ, অলমোস্ট সব হোটেলেই থাকে গরমকালের জন্য, ভাবা যায়। এইটা তো মানে রিয়েল এক্সাম্পল, মানে চোখের সামনে। কারণ গ্যাংটকে অনেকদিন আগে থেকে ফ্যান চালানো হয়, গ্যাংটকের হাইট কম, গ্যাংটকের ঠান্ডা তুলনামূলকভাবে কম, কিন্তু দার্জিলিংয়ে ফ্যান, এটা মানে ভাবাই যায় না। কালিম্পংয়ে তাও ফ্যান লাগানোর কথা ভাবা যায়, কালিম্পং নিচে। আর দার্জিলিং কি কনজাস্টেড, মানে ম্যাডক স্কয়ারের মতো লাগে পুজোর মধ্যে, বাপরে এত ভিড়, এত ভিড়। আর এই কনস্ট্রাকশন গুলো দেখ তুই, কংক্রিটের 4তলা 5তলা সমস্ত কনস্ট্রাকশন হচ্ছে দার্জিলিং এ, পুরো পাহাড় জুড়ে। এগুলোর এফেক্ট পড়বে না? পড়বে তো বটেই। অত বড় একটা পাহাড়ের মাঝখান দিয়ে সুড়ঙ্গ কেটে ট্রেন চালানো হবে, এটা তার মধ্যে আমাদের নদীগুলোর যা অবস্থা, ইয়াং মাউন্টেন, মানে অবভিয়াসলি সবাই সবটাই জানে, কিন্তু তাও ওই যে বোল্ডার এত চুরি, নদী ফাঁকা করে দিয়েছে পুরো। ওটা বলতে নেই, মানে বালি বোল্ডার কয়লা নিয়ে কথা বলতে নেই। বলছি আরেকটা জিনিস যেটা আমার খুব খারাপ লাগে, সেটা হলো সবাই আমরা গ্যাংটকের দিকে তো গেছি ছোটোবেলায় বা কয়েকদিন আগেও, মানে বছর 5-6 আগে অবধি, তিস্তার যে রংটা ছিল দেখে মনে আছে? হালকা নীল নীল একটা সবুজ টারকোয়েজ একটা, হ্যাঁ টারকোয়েজ টাইপের একটা অদ্ভুত রং ছিল। এখন যা ঘোলাটে হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে, ঘোলা কাদা জলের মতো। আর কি স্রোত, মানে তিস্তাটা একটা দেখলে ওটা মনে হতো যে বইছে এটা, এখন তো দেখলে মনে হয় যে ওখানে যদি কিছু ঢোকে নিয়ে চলে যাবে বাংলাদেশ, ভয়ঙ্কর ডেঞ্জারাস অবস্থা। না তুমি বললে বোল্ডারটা নিয়ে, আমাদের মানে মালবাজারে কয়েক বছর আগে একটা হরপাবান এসেছিল, এই বছর অষ্টমীতে সেম। এবার তো পুরো বাথটাত দিয়ে দিয়েছে, কাউকে নামতে দেওয়া হবে না। এমনি আমাদের একটু ক্ষোভ ছিল, কারণ খুবই ছোটবেলা থেকে ওই ট্রাক করে নিয়ে আসা, ঠাকুরকে নামিয়ে নিজেরা 7 পাক ঘুরিয়ে তারপরে ফেলা, এগুলো বন্ধ করে দিয়েছে, একদম ক্রেন নিয়ে তুলছে ব্যাপারটাকে তারপরে ফেলছে। অষ্টমীতে এবার বাঁধ লাগাচ্ছিল মাঝখানে একজন ভদ্রলোক, তখনও বাস তুলছে, হরপাবান চলে এসছে, কোনোভাবে বাঁচানো হলো, মানে বাঁচানো গেল ওনাকে। তো আমাদের ওদিককার নদীতে তুমি ভাবতে পারবে না, জাস্ট এদিক থেকে জল ঢুকে যাচ্ছে, এদিক থেকে জল ঢুকে যাচ্ছে, ওদিক থেকে জল ঢুকে যাচ্ছে, কোনো আটকানোর তো কোনো ব্যাপার নেই, সব পাথর তো বিক্রি হয়ে গেছে ওদিকে। এই স্ক্যাম গুলো না এবার একটু মনে হয় সরকার একটু নজর দেওয়া উচিত। তাই অবস্থা কিন্তু জানিস তো, মানে হ্যাঁ, কারণ হচ্ছে তোর জঙ্গলগুলোতে, আমাদের ওদিককার যে জঙ্গলগুলো, সেগুলোতে তুই রাস্তা দিয়ে গেলে পরে তোর মনে হবে জঙ্গল, কিন্তু তুই যদি একটু ভেতরে ঢুকিস দেখে দেখবি ব্যাপারটা পুরো ফাঁপা, ভেতরটা পুরো সাফ হয়ে গেছে। সত্যি তাই। তো এগুলোর তো ইম্প্যাক্ট পড়বে না, এগুলো মানে কিছুটা তো অবভিয়াসলি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ওভারঅল ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ভুলভাল কাজকর্ম হচ্ছে, না ভেবে না প্ল্যান করে হচ্ছে, সেটা তো আছে, কিন্তু একদম গ্রাউন্ড লেভেলের করাপশনেরও একটা ভূমিকা আছে, কিন্তু নিশ্চয়ই আছে। চুরিটা হোক, চুরি করুক, টাকা পয়সা খাক সরকার, তাতে অসুবিধা নেই, কিন্তু মানে এই একটু মেপে চেকে করাটা আমার মনে হয় যে একটা লেভেলে, যে এরপরে আর খাবো না। ওকে না মানে আমি বলছি যে সে তো কি আর বলবো, কেন্দ্রীয় সরকার, হ্যাঁ কেন কেন্দ্রীয়, কেন সব সরকারই কেন্দ্রীয় সরকার। তো কি কলকাতা থাকার ইচ্ছে আছে কি আদৌ? অবশ্যই আছে, তাই বলে যেটাও তো হতে পারে না। ভুটান জল খুলে দিয়েছে বলে
ভুটান জল না না দিলে সেটা তো তো আমি শুনলাম যে ডিভিসি জল খুলেছে বলে উত্তরবঙ্গে বন্যা হচ্ছে এরকম একটা। ডিবিসি মানে তো মাইথন একটা হ্যাঁ হ্যাঁ, দামোদর ইয়েতে, হ্যাঁ, ভ্যালি। দামোদর, হ্যাঁ। এরকম করে গেছে জলটা। যাক, সেসব নিয়ে আর কি বলবো। না তবে যেটা হয়েছিল যে ভুটানের জল খুলে দিয়েছে বলে বন্যা হয়নি, ভুটানের জলটা খোলা যাচ্ছিল না বলে খুব সমস্যায় পড়ে গেছিলেন ওখানকার অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন, কারণ যেইখানে জলটা থাকে তার একটা গেট থাকে, গেটটা অল্প একটু খুলে দিলে পরে জলটা ধীরে 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 পাস করে যায়। তো যেদিন ওই বৃষ্টিটা হলো তারপরে ওটা আটকে গেছিল, ওই গেটটা আর খোলা যাচ্ছিল না। তো একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল যে ওটা ভেঙে যেতে বার্স্ট পারে, করবে, ওই যে পুরো ড্যামটা বার্স্ট করবে, কারণ খোলা যদি না যায় জলের প্রেসারে বার্স্ট করবে, ওপর দিয়ে জল যাচ্ছিল। আর ওটা যদি সেটা বার্স্ট হলে করতো তাহলে পরে আরো ওটাকে, উত্তরবঙ্গে আরো সাংঘাতিক ঘটনা সাংঘাতিক ঘটে ব্যাপার যেত। হতো। কিন্তু বিকেলের 5টা 5:30টার দিকে ওটা খোলা গেছে, তো ওটা যখন খুলে দেওয়া হয়েছে তখন ধীরে ধীরে আবার একটু ব্যাপারটা জলটা এবং জলের প্রেশারও কমেছে, ওই বৃষ্টিটা আর হয়নি। আর হয়নি। হ্যাঁ, এখন তো আবার একটু নর্মাল হয়েছে আর পরিস্থিতি। তাতে কি হয়েছে, ওই সাংঘাতিক আরও যে খারাপ হতে পারতো সেটা নেই। তবে কি বলতো, এই মানে অবশ্যই যেটা হয়েছে হয়েছে, সেটা তো অস্বীকার করার উপায় নেই। একটা বই আছে পি সাইনাথের লেখা, এভরিবডি লাভস আ গুড ড্রট বলে। মানে হ্যাঁ, যে কোনো মানুষ, মানে যে সরকার নয়, যারা মানে ক্ষমতায় আছে তারা খুব ভালো বিপর্যয় তারা চায় যে হোক, গিলাপ টাকা। এভরিবডি, আপনারা যাদের আছে বই থেকে হচ্ছে দু একটা বইয়ের কথা বলতেই হয়, তো এভরিবডি লাভস আ গুড ড্রট বইটা পড়লে অনেকটা বোঝা যায় যে এর রাজনীতিটা কী। মানে হালকা একটু বিপর্যয় হলে পরেও সেটাকে বিভিন্ন সময় লোকাল গভর্নমেন্টরা অনেক বেশি করে কেন দেখাতে চায়। প্রচুর করে নিলাম। না তখন তো মানে আসবে না, কন্টিনজেন্ট ফান্ডিং আসে, ডিজাস্টারের জন্য ফান্ডিং আসে, রিলিফের জন্য, রিহ্যাবিলিটেশনের জন্য প্রচুর ফান্ডস ঢোকে। পয়সা ওই যে কি সব কম্বল টম্বলও আসে, টিপালও আসে, চলেও যায়, আসা যাওয়ার মাঝে তো একটা থাকবে। তারপরে বলো তাহলে এবার পুজো কেমন কাটলো? ফাইনালি একটু আনন্দের কথাবার্তা বলি। বলো। বেশ ভালো কাটলো। আমাদের পুজোর এপিসোডটা খুব ভালো লেগেছে সবার, সবাই খুব কমেন্ট করছে, তার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তারপরে এবার মজা পেয়েছি আমরা। হ্যাঁ, দারুণ মজা লেগেছে সেদিন, কিন্তু আমরা একটা রিলিফ, মানে পুজোর ঠিক আগে ওই রিলিভ হয়ে গেল আমাদের জন্য পুরো সেই সময়টা। আমার যে ভাইয়ের কথা বলেছিলাম কেটু, সে এবার নিচে এসে কমেন্টও করেছে, তাই হ্যাঁ, রাফ এন্ড টাফ আমাদের দিয়েছিল মোমমাসি, এইসব বলেছে। যাই হোক, হ্যাঁ, কেমন কাটলো বলো? ভালো। পঞ্চমীর দিন এবার মানে 7 বছর ধরে কলকাতায় আছি, এই প্রথম আমি কলকাতার পুজো দেখতে বেরোলাম ভিড়ে পঞ্চমীর দিন। হ্যাঁ ভিড়ে, বেশ। তবে কি মানে কেন বলতো, এই আমাদের একটা পডকাস্টে এপিসোড হলো, তারপরে রুনাভ বলছিল আমাকে যে এখন যে জায়গায় পুজোগুলো দাঁড়িয়েছে কলকাতার বেশ কিছু পুজো, সেগুলো কিন্তু শুধু মানে ওটা মিস করা, মানে আসলেই মিস করা। হ্যাঁ, কলকাতার পুজো কিন্তু মানে আর্ট লেভেলে চলে, মানে ইনস্টলেশন লেভেলে চলে, মানে আর্টই কলকাতার পুজো, আর্টই। ভাবরি কেন্দুয়ার পুজোটা দেখলাম, কি ভালো, দুর্দান্ত। কেন্দুয়া শান্তি, হ্যাঁ অনেকগুলো ভালো, অনেকগুলো দারুণ পুজো হচ্ছে, তাই না? মানে রিয়েলি ইনস্টলেশন আর্ট। হ্যাঁ, যেমন ভারত চক্র, যেটা দুটোই সুশান্ত শিবানী পাল করেছে, দুটোই 3টে করেছে, বালিগঞ্জ কালচারালও করেছে, কিন্তু ইয়েটাও খুব ভালো, ভারত চক্রটাও দারুণ হচ্ছে। কি করেছে ওখানে? অরা থিম ছিল ওখানে, একটা দেখবি এরকম একটা খুবই ভাইরাল হয়েছে প্রতিমাটা, বসে আছে ওপর দিয়ে এইভাবে লাইট এসে পড়ছে, আচ্ছা দেখি, বসে আছে দুর্গা প্রতিমা। খুবই এই দুর্গাপূজা কলকাতার দিনে দিনে যেখানে যাচ্ছে না, মানে আর্ট হিসাবে ইটস ব্রিলিয়ান্ট। আরেকটা আমি মানে এগুলো তো বড় বড় যেগুলোর নাম শোনা যাচ্ছে বেশি, সন্তোষপুরে একটা পুজো হয়েছে, আমি জানি না লেকপল্লী না ত্রিকোণপাড়, সন্তোষপুরে 3টে পুজো আছে, সম্ভবত এটা লেকপল্লীটাই বলছি। অসাধারণ একটা পুরনো, মানে পুরনো সময়কার যে দুর্গগুলোর যে কোর্টইয়ার্ডগুলো হয় সেরকম আর কি, স্টেপ করে নিচে নেমে মাঝে একটা জলের এবং ওদের থিমটা ছিল জল ছবি। তো ওখানে লাইভ আর্টিস্টরা 5-6 জন মতন বসে বড় বড় ক্যানভাসে ওয়াটার কালার দিয়ে পেইন্ট করে যাচ্ছে সব সময়, আর লাইভ মিউজিক চলছে, বাঁশি সেতার তবলা এসব বাজছে, হ্যাঁ, মাঝখানে পদ্ম পাতা টাতা রাখে, আর ছবিগুলো যখন কমপ্লিট হচ্ছে জলে ভাসিয়ে দিচ্ছে, ওখানে বিভিন্ন রকম ওয়াটার বুক রাখা আছে, জলে ভাসছে, আর অসাধারণ। আমার এত সুন্দর লেগেছে।
দিস আর ইনস্টলেশন, আর ওই ইন্টারন্যাশনাল লেভেলের ইনস্টলেশন। ইন্টারন্যাশনাল লেভেল বলতে আমি বলছি যে সারা পৃথিবীর মানুষের এসে দেখে যাওয়ার কথা। এর পরের বার থেকে তো শুনছি মানে আস্তে আস্তে এটাই হচ্ছে যে দুর্গাপূজার একটা ট্যুরিজম হচ্ছে বিভিন্ন দেশে, যে বিদেশিদের ওই মহালয়ার পর থেকে ত্রয়োদশী চতুর্দশী অবধি, হ্যাঁ, it deserves চতুর্থী অবধি, sorry, হ্যাঁ। to be seen। যে সবাই কারণ- বিদেশিরা দেখবে আর কি হ্যাঁ, গোটাটা, যে অনেকেই বলেছেন যে প্যারিসের বা এখানে যে বিয়েনালগুলো হয়, যেগুলো হচ্ছে ওখানকার ইনস্টলেশন আর্ট বা আর্টের যে ফেস্টিভ্যালগুলো হয়, এটা তার সাথে কোনো অংশে কম নয়, বরং এই জিনিসটা তো কোথাও দেখা যায় না। একটা ঠাকুর দেখলাম আর এটা প্রচণ্ড রকম মাস নয়, মানে প্রায় তো কত 1 কোটি মতো বোধহয় লোক নেমে পড়ে রাস্তায় দেখার জন্যে। এই লেভেলের তো কোথাও সারা বিশ্বে হয় না বলে আমার মনে হয়। এবং আমি একটা শাউট আউট দিতে চাই, সেটা হলো জয়িত্রী টিভি বলে একটা টিভি আছে, যদি জয়িত্রী টিভির কেউ দেখে থাকেন তাহলে এই শাউট আউটটা ওদের কাছে পৌঁছে দেবেন। দে আর ডুইং এ ভেরি গুড জব, যে পুজোর যত লোকজন আছে তাদের সঙ্গে গিয়ে এরা কথা বলছে, কনভারসেশন করছে, তাতে কি হচ্ছে, তাতে সাধারণ মানুষের অ্যাওয়ারনেসটাও একটু বাড়ছে অ্যাবাউট কতটা মানে আমি তো এই আমাদের যে এপিসোডটা ছিল রাজরাঙা নব উদয় সংঘ, ওখানে গিয়ে আমি প্রথমবার, তার আগে আমি কোনোদিন মানে কলকাতার পুজোভাবে দেখিনি, আমি প্রথমবার দেখে ভাবছি এটাও সত্যি, মানে এটাও হয়েছে। তারপর তো এক একটা যা দেখলাম, মানে প্রত্যেকটাই একটার থেকে আরেকটা ভালো। কিন্তু ওই জয়িত্রী টিভির কথা বলছিলাম, দে আর ডুইং এ ভেরি গুড জব। এই জিনিসটা আমার মনে হয় আরও বেশি কনভারসেশনস আরও বেশি বাড়লে দুর্গাপূজা নিয়ে, আমার মনে হয় দুর্গাপূজাটা কিন্তু আরও একটা অলরেডি রিচিং অ্যারাউন্ড 1 লাখ crores মানে ইন্ডাস্ট্রি। হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ, এটা বিরাট টাকা তো দেখলাম। 86,000 কোটি টাকা আগের বারে ছিল, এবার বোধহয় প্রায় 1 লাখ কোটি টাকার কাছাকাছি ছবি। না, দিস ইজ কমেন্ডেবল। কারণ আমরা কলকাতাকে নিয়ে কেন গর্ব করি, যারাই করে, যে বাংলা বা কলকাতা হচ্ছে আর্টের ক্যাপিটাল কারেক্ট ইন্ডিয়াতে। হ্যাঁ, কারেক্ট তো আমাদের যদি ব্যবসাও করতে হয়, আমাদের যদি কোথাও শ্লাঘার জায়গা থাকে, এবং ভারতবর্ষে আলাদা কি করে হবে, কারণ বম্বে হচ্ছে বিজনেসের ক্যাপিটাল, ওরা ওটা নিয়ে করে যে আমাদের এখানে যা বিজনেস, ব্যাঙ্গালোর হচ্ছে ধর টেক ক্যাপিটাল আজকের দিনে। তো সেভাবে যদি কলকাতাকে উঠতে হয়, তার জন্য কিন্তু এটা খুব ভালো একটা জায়গা, যে মানে সত্যি কলকাতা এবং বাংলার সবচেয়ে বড় উৎসবে সবচেয়ে বড় আর্ট ফেস্টিভ্যাল বা কি বলবো আর্টের প্রদর্শন, এটা যদি হয়, নাথিং লাইক ইট, মানে এর চেয়ে ভালো কি হতে পারে। আর যত দিন যাচ্ছে আমার মনে হয় প্রত্যেকের মধ্যে ওই চ্যালেঞ্জটাও বেড়েছে। অ্যান্ড একটা বিশেষ রং কোম্পানির একটি বলাই যায় এশিয়ান পেন্ট শারদ সম্মানের জন্য এটা কিন্তু অনেকটা হয়েছে, মানে ওইটা পাওয়ার জন্য কিন্তু অনেকে মুখিয়ে থাকে, এবং ওটাই আস্তে আস্তে কলকাতা দুর্গাপূজাকে এত বড় করেছে। তবে এটা আরেকটু আমার মনে হয় যে সরকার এবং প্রশাসনের আরেকটু ধ্যান দেওয়া দরকার, যে এত বড় একটা অপরচুনিটি যেন নষ্ট না হয়ে যায়, যে এটাকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে গেলে পরে তাহলে অর্গানাইজেশনটা, কারণ 1 কোটি লোক তো এমনিও মানুষ নামবে রাস্তায়, তাদেরকে কি করে ম্যানেজ করা, এবং যারা বাইরে থেকে আসছে তাদেরকে কি করে ম্যানেজ করা, চলাফেরা করার ব্যাপারটা, ঘোরানোর জায়গাটা, এটাকে কি করে ম্যানেজ করলে পরে এটা হতে পারে, সেটা আর একটু আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, এগুলোর দিক থেকে আর একটু ভাবনা চিন্তা করলে পরে দিস ইজ ভেরি গুড। বিরাট সত্যি একটা ঠাকুর দেখলাম, কি ভালো, কোন প্যান্ডেলে মনে নেই, সেই মানে মা দুর্গার হাতটা পেছনে, হাতের মধ্যে ত্রিশূলের বদলে একটা লাঙল, হ্যাঁ ওটা তালাপত্তায়, হ্যাঁ নিচে হচ্ছে মানে ওষুধের জায়গায় হচ্ছে ইউরিয়া কীটনাশক এরকম টাইপের, ভাবনা চিন্তাই তো দুর্দান্ত। এটাও কিন্তু সাংঘাতিক ভাবে একটা মানে পরিযায়ী শ্রমিকটা একটা হয়েছিল মনে আছে এর আগের বছর বোধহয়, যে আমরা বাঙালিরা দুর্গাপুজোকে ঠিক কিভাবে দেখি বা দুর্গা ঠাকুরকে কিভাবে দেখি, সেটাও যে আমাদের কিন্তু অসুবিধে কোথাও হয় না, যে হ্যাঁ কি দারুণ লাগে, তুই এটা করতে যা, তো নর্থ ইন্ডিয়াতে কোথাও যে দুর্গা ঠাকুরকে যেরকম ঠিক আছে সেটার জায়গায় তুই লাঙল দিয়ে দিলি নিচে ইউরিয়া, তাহলে কিন্তু আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। মানে আমাদের কথা, বাহ, দুর্গা ঠাকুরকে নিয়ে, বাড়ির মেয়ে তো, আমি আমার এক বন্ধুকে, অবাঙালি বন্ধুকে বোঝাচ্ছিলাম, ওরা বলছিল হ্যাঁ এটা তো রামায়ণের গান, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমাদের কাছে কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়ির মেয়ে বাড়িতে এসছে, দ্যাট ইজ আওয়ার আইডিয়া অফ দুর্গাপুজো, তো সে বাড়ির মেয়ে লাঙলই নিতে পারে, হ্যাঁ ওরকমভাবেই আমরা দেখি। বাড়ির মেয়ে এসছে বলে খাওয়া দাওয়া ভালো করতে হবে, তো কাজে আমরা দুর্গাপুজো দেখে দারুণ প্রণাম টনাম করে বাইরে এসে এগরোল না খেলে আমাদের চলে না, এগুলো তো আমাদের খুব কোর। বলছিলাম যে মানে সমস্ত দেবদেবীকে বাঙালিরা খুব ঘরের করে নিয়েছে, ছেলে মেয়ে, যে শিব ঠাকুরকে দেখে মানে নর্থ, যে এই একটা ভুড়ি হতে পারে, এটা নাকি ভারতবর্ষে আর কোনো রাজ্যে কেউ ভাবতে পারে না। বাঙালিটা বেশ একটা ভুড়ি টুড়ি দিয়ে একটা একাকার কাণ্ড করে, মধ্যবিত্ত বাঙালি। বেনারসে আছে শিব ঠাকুরকে নিয়ে বেশ বাড়ির, মানে বাড়ির আমাদের
ও বেনারসি আর কি একজন, এরকম একটা আইডিয়া আছে ওদের। সুন্দর এরকম মানে মানে কলকাতার পুজোটা। আর একটা জিনিস আমি খুব দেখলাম, মিস করলাম, সেটা হচ্ছে আগে ওই খবরের চ্যানেলগুলোতে দিত যে 12টা থেকে 1টা চেতলা অগ্রণীতে এখন 85,000 লোক। হ্যাঁ হ্যাঁ, এটা দেয় না এখন। এটা কিন্তু হেভি লাগতো। আমরা আবার খুব দেখতাম এটা, কত লোক হচ্ছে, তারপরে একটা ট্যালি ফ্যালি দিতাম। মানুষের ঢল নেমে এসছে রাস্তায়। এই আমার সব বন্ধু বান্ধবরা দেখেছে, ওরা বলছে চেতলা অগ্রণী গোটাটা মানে ওই ঢুকে ঠাকুর দেখে বেরোতে 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে, মানে ভাবতেই পারি না। দ্যাটস ফাইন। কালকেই একজন বলছিল আমাদেরকে যে বম্বেতে যে গণপতি হয়, হ্যাঁ, সেখানে লালবাগ চা রাজা, যেটা সবচেয়ে সেই অর্থে বড়, ওখানে লাইন দিয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দর্শন অবধি পৌঁছতে 5.5 ঘন্টা সময় লাগে। এনার্জি কিন্তু না দুর্গাপুরে একটা ওই ভিড় ঠেলে যাওয়া গণপতিতে, এবং ওখানে কিন্তু ওই মূর্তিটা ছাড়া আর কিছু নেই, ওইটাই নো ডেকোরেশন, নাথিং, ওটা পুরোপুরি ভক্তি, ওটার মধ্যে আর কিচ্ছু নেই। আমাদের এখানে তো ব্যাপারটা শুধু দুর্গা ঠাকুর দেখতে গেলে পরে যে কোনো এক জায়গায় গিয়ে দেখে, মানে টালা প্রত্যয়ের দুর্গা ঠাকুর বেশি জাগ্রত এরকম তো কেউ কোনোদিনও ক্লেমও করছে না। আমাদের এখানে ভক্তিটা তো ভক্তি পুরোটাই দুর্গাপূজা মনে হচ্ছে মহলার পর থেকে। হ্যাঁ, উনি তো আছেনই আমাদের সাথে, এবার বাড়ির মেয়েকে নিয়ে গিয়ে আমরা দেখতে যাচ্ছি বিভিন্ন জায়গায়, ওখানে আমরা আর্ট এনজয় করে ফেলছি। তো 4 ঘন্টা 5 ঘন্টা কি অসুবিধা? শিলিগুড়ি পুজো কেমন হচ্ছে এবার জানি না, না এই একটা ভদ্রলোক, কারণ আমি পুজো দেখতে যাই না। ভিড় না ভিড়, হ্যাঁ মানে কি বলতো, ওই শিলিগুড়িতে তো ভালোই ভিড় হয়। ভিড় হয়, 2-1টা দেখলাম, বাট সেগুলো ভালোই লেগেছে। দাদা ভাইটা ভালো লেগেছে আমার। আর ওই একটা ডিজনিল্যান্ড বানিয়েছে, অনেক কষ্ট করে বানিয়েছে। ডিজনিল্যান্ড দেখ, কলকাতার পুজো দেখে যাওয়ার পর না শিলিগুড়ির পুজোতে মনে হয় যে মানে মফস্বলের ছোট পুজোগুলো খুব ভালো লাগে আমার, যেগুলো ছোট হয়, মানে যেগুলো ধর ঘরোয়া পুজো টাইপের কয়েকজন মিলে করছে, ওগুলো খুব ভালো লাগে। পাড়ার পুজো যেগুলো। আর একটা সত্যি কথা বলতে, কলকাতার পুজোতে যে বাজেট থাকে সেই পুজো সেই বাজেট মফস্বলের পুজোতে পাওয়া সম্ভব না। তো সেটা তো সত্যি, কিন্তু তাও চেষ্টা তো সবাই করে, ভালো করারই চেষ্টা করে, এবং তার মধ্যে বেশ কিছু ভালো ভালো কাজও করে। রিল টিলে দেখছিলাম, সেগুলো ঠিকই আছে, ভালোই করেছে বেশ কিছু। তুমি ভিড়টা দেখলে কলকাতায় পুজো? হ্যাঁ, পঞ্চমীর দিন, তারপরে পুরো ভিড়টির, হ্যাঁ কিছু কার্ড ছিল কিছু, সেটা আলাদা কথা, কিন্তু তাও ভিড় তো আছে। মানে গাড়ি তো দাঁড়া করি, তারপর তো 1 কিলোমিটার হাঁটতেই হবে। দরকার না, তোমার মতো লোক কি করে পারলে বলো? মেয়ের জন্যে ও এবার একেবারে মানে কিছুটা অনুনাভ আমাকে মোটিভেট করেছে যে পুজোটা দেখা উচিত এই লেভেলে। আর মেয়ে ঘ্যান করছে যে 7 বছর ধরে আছে, আমার বন্ধুরা সবাই প্যান্ডেল হপিং করে, আমি কোনোদিনও করিনি, এবার কথা চলো তাহলে। পঞ্চমীর দিন বেরিয়েছি। কটা দেখলে প্যান্ডেল? বেরিয়েছি আমরা 11টায়, ফিরেছি 4টে, 7-8টা দেখেছি। এইটা আমি ভাবতেই পারি না কোনোদিন, মানে আমার এই ভিড়, তারপর রাত্রে জাগা, এই বন্ধু বান্ধবের সঙ্গে দেখা, এটা আমার একেবারে, এটা থেকে তোদের বয়সে তো এটা খুব ইন্টারেস্টিং হওয়া উচিত। ছেলেরা এই যে রণয়নের মতন, ওদের মতন ছেলেরা সব বাইক নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, ভালো লাগছে। ছোটবেলাতেও করিসনি? মানে না, আমার তো এটা আমাদের মোটামুটি ধরো ক্লাবের পুজো, এবার সব বসে আড্ডা পাচ্ছি, 11টা-12টার মধ্যে সবাই বাড়ি চলে গেলাম, আবার পরের দিন সকাল 7টা-8টা। ছোটবেলায় করিসনি? চাল সাত ছেলে তুই কোথায়? মানে আমার তো কলকাতা একবারই ছিলাম আমি, সেবার আমি বিরক্ত হয়ে গেছিলাম। শিলিগুড়িতে তো বড় পুজো সবসময়। শিলিগুড়িতে আমরা পুজোর সময় মানে আমাদের একটা বন্ধুদের গ্রুপ ছিল, খুবই মজা করতাম সেই সময়। ঘুরতে যেতাম, ষষ্ঠীর দিন ঘুরতে যাওয়া, সপ্তমী অষ্টমী সবসময় যেতাম, বাইরে যেতাম না। আবার নবমীর দিন বেরোতে হবে। মাঠ খুব ইম্পর্টেন্ট ছিল, মাঠ খুব ইম্পর্টেন্ট, দাদাভাই মাঠ, ওয়াইমে মাঠ, এগুলো খুব ইম্পর্টেন্ট ছিল। ওখানে গেলে খুবই মজা লাগে, অনেক লোক, দারুণ একটা ব্যাপার লাগে। সেই মজাটা কিন্তু কলকাতায় ম্যাডক স্কোয়ারে এখনো আছে। না, এখনো আর নেই বলেই লোকে বলছে। তাই নেই, এইবার তো ম্যাডক স্কোয়ার নিয়ে যথেষ্ট, ম্যাডক্সে তো প্রোগ্রামও হতো আগে, ম্যাডক স্কোয়ার নিয়ে এইবার যথেষ্ট কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। কেন কি প্রবলেম? ম্যাডক স্কোয়ারে নাকি বেশ কিছু অন্যরকম মানুষ, মানে অন্যরকম একটা ক্রাউড এসছে, যারা নাকি খুব একটা মানে পরিবেশটা নাকি ঠিক থাকতে দিচ্ছে না, এরকম টাইপের কথাবার্তা এসছে। ভিডিও ভাইরাল হচ্ছে কিছু এই নিয়ে। কি ভালোভাবে কথা বলে রণবদা, আমিও ভিডিওটা দেখেছি। রণবদা, আমি ভাবছিলাম রণবদা কতটা দেখি লুকিয়ে চুরিয়ে কথাটা বলতে পারে। লুকিয়ে চুরিয়ে কি আছে? অবাঙালি ঢুকে নিয়ে গিয়ে একটু অশ্লীলতা করেছে,
সেটা বাঙালি শুধু নয় তো, বিভিন্ন জায়গায় তারা গিয়ে করে এবার খেলাখেলি হয়েছে, ওখানটায় দিয়েছে। আমার তো খুব ভালো লেগেছে ব্যাপারটা। কি মারামারিটা? ওখানে গিয়ে পকড় পকড় করতে গিয়ে ঠাস ঠাস করে লাগিয়ে দিয়েছে, দুপক্ষে মারামারি হয়েছে। ওইটা না রে বাবা, এইটাই তো ঝামেলা মেন। ওই যে বলছিলি এখানে ওইটা নয়, ওইটা নয়, বাংলাদেশি টাইপের বাংলা ভাষার কথা বলে ওইটা তো একটা ছোট্ট একটা ওয়ান অফ ঘটনা। কিন্তু ম্যারক্স স্কোয়ার নিয়ে অনেকগুলো ভিডিও এসছে, সেখানে জেনারেলি যেটা বলা হচ্ছে সেটা হলো তৃতীয় লিঙ্গ বা অন্যান্য লিঙ্গের মানুষরা এসছেন অনেক বেশি, এবং তারা বেশ কিছু এমন এমন জামা কাপড় পরে এসছেন যেটা খুব একটা রুচিশীল নয়, এবং তার সঙ্গে তারা এমন এমনভাবে কথা বলেছেন যে কথাগুলো খুব অশ্লীল, এবং সেটাতে পরিবেশটা নষ্ট হয়েছে। এটা হলো পরিষ্কার কথা। এটা দিয়ে অনেকেই বলেছে, এবং কয়েকজন তো বলেছে যে প্রগ্রেসিভ করতে করতে আমরা কোথায় যাচ্ছি আমরা জানি না। এই তর্কটা কিন্তু শেষ নেই, এই তর্কটার কোনো শেষ নেই। তো সেই নিয়ে কথা হয়েছে আর কি। যাক, আমরা বিতর্কের মধ্যে আর নাই থাকলাম, আমরা কোনো বিতর্ক সমস্ত কিছু এড়িয়ে। হ্যাঁ, আর তার মাঝখানে ওই আগের ওই আড্ডা থেকে এই পুজোর আড্ডার মাঝখানে অনেক কিছু ঘটে গেছে পৃথিবীতে। যেমন প্রথম কথা তো খুবই দুর্ভাগ্যজনক, জুবিন গার্গ। জুবিন গার্গ মারা গেছেন। তো আচ্ছা, একটা কথা বলতো, এই জুবিন গার্গ নিয়ে একটা প্রশ্ন করি, সেটা হলো তোদের কেন মনে হয় যে জুবিন গার্গ এত এরকম লেভেলের ওর প্রতি মানুষের রেসপেক্ট বা ভালোবাসা, এটা কেন বলে মনে হয়? এটা নিয়ে একটা খুব সুন্দর আর্টিকেল একজন, আমি খানিকটা জানতাম কিন্তু আমি ওনার রেফারেন্স দিচ্ছি বিকজ শি ইজ অ্যান অ্যাসামিজ। হ্যাঁ, উনি অ্যাসামিজ এবং উনি ফ্যাশন ডিজাইনার। উনি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা এডিটোরিয়ালে লিখেছিলেন যে যেই সময় জুবিন গার্গ উঠছে 92, 93, 94 ওই সময়টা থেকে, অনামিকা ওর যে প্রথম ক্যাসেটটা, সেই সময়টা তোরা যদি মনে করে থাকিস তাহলে সেই সময়টা উলফা ইত্যাদি এসবের জন্যই আসাম জানতো, এবং আসামের লোকরাও, ওরা তখন বলছে আমরা বাইরে পড়তাম সবাই, পুজোর সময় সবাই ফিরতাম ট্রেনে। তো ট্রেনে মোটামুটি জানাশোনা না হলেও সবাই স্টুডেন্ট, সবাই অ্যাসামিজ, এরকমই আমরা ফিরছি। বলছে যে প্রতিবার আমাদের আলোচনাটা হতো যে আসামের কি অবস্থা, এবার জানি না পুজোর সময় আবার বোমটম ফাটবে কি না, হ্যাঁ ক্যান্সেল হয়ে যাবে কি না, বাড়ির সবাই ভালো আছে তো, এই ধরনের আলোচনাই হতো। এবং আসামে ফেরার সময় আমাদের একটা মানে ওই ট্রাভেলড জায়গায় যেতে, সেখানকার মানুষের তো যেতেই হবে বাড়ি বলে, কিন্তু ওরকম একটা ফিল ছিল। এবং অ্যাসামিজ বলে নিজেদেরকে বিরাট আমরা করতে পারতাম না, অ্যাসেট করতে পারতাম না। বলে একবার হলো যে আমরা দিল্লি থেকে ট্রেনে উঠেছি এবং কেউ একটা বললো যে আসামে জুবিন গার্গের একটা ক্যাসেট বেরিয়েছে, খুব হিট হয়েছে, অনামিকা বলে। তারপরে ক্যাসেটটা চালানো হলো এবং বললেন, উনি লিখেছেন আর কি, যে সেইবার আমাদের জার্নিটা একদম অন্যরকম হলো। বলে যে আমরা পুরো জার্নিটাতে আমরা ওর গানই শুনে গেলাম, তারপরে গানগুলো মুখস্থ হয়ে গেল শুনতে শুনতে, তারপরে সবাই মিলে ওই গান করছি এবং ওই গানের মধ্যে আমরা আসামকে খুঁজে পাচ্ছি, আমাদের বাড়ি, আমাদের ওইখানকার ফিলিং, এগুলো সমস্ত খুঁজে পাচ্ছি। এবং আমাদের সেবার খুব ভালো লাগলো আসামে ফিরতে। উই ফাউন্ড, আমি মানে একদম কোট বলতে পারছি না, মানে দ্য আইডিয়া ওয়াজ যে উই ফাউন্ড সামথিং টু বি প্রাউড অফ বিইং অ্যাসামিজ। আচ্ছা, এটার আরেকটা যে এইসব উলফা টুলফার সমস্ত কিছু ছাড়া আমাদের একটা আসাম বলে, আমরা আসামের বলে সেলিব্রেট করার কিছু একটা পাচ্ছি। এই জিনিসটা আমরা জুবিনের গানে খুঁজে পেয়েছিলাম। তো ওকে শুধুমাত্র সিঙ্গার, ও কত ভালো গান করে বা সুর সেখান দিয়ে বিচার করলে হবে না, ও হোপ, হি হ্যাজ গিভেন হোপ টু লট অফ অ্যাসামিজ। এবার এখানে আরও টু অ্যাড টু দিস, এটাই হলো ফার্স্ট জিনিস, যে যেই সময়টা আসাম খুব মানে খুব উত্তপ্ত এবং খুব অশান্ত, সেই সময়ে ওর আশাটা। এবং সবচেয়ে বড় কথা হলো যে ও না, উলফা ওকে বলেছিল, উলফা বা আলফা যাই বলিস, উলফা ওকে বলেছিল যে তুমি গান গাইবে না, হিন্দিতে গান গাইবে না, হিন্দিতে গান গাইবে না, হিন্দি আমাদের কালচারকে এই করবে সেই করবে, হিন্দি আমাদের কালচারকে ঘেটে দেবে ইত্যাদি ইত্যাদি। জুবিন কিন্তু ওয়াজ মানে অলওয়েজ, আমার মনে হয় সবসময় ও এটা ছিল যে আমার যেটা ইচ্ছা হবে বা আমি যেটা ঠিক মনে হবে যেটা আমি করবো। এবং ওর বক্তব্য ছিল হিন্দি গান গাইলে আসামের কালচার নষ্ট হবে না, এবং সে হিন্দি গান গেছে। কিন্তু তোমার যদি গুলি মারার হয় মেরে দাও। তো ব্যাপারটা যেটা বুঝলাম আমি জুবিনের সম্পর্কে পুরোটা বুঝে, প্রথম কথা হলো জুবিন গার্গ আসামে এত গান গেয়েছে যেটা অকল্পনীয়, মানে সব রকম গানের মানে কালেকশান আছে ওর কাছে, মানে ওর গাওয়া। তার সঙ্গে যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো জুবিন গার্গ কিন্তু অলওয়েজ আসামের যে কোনো প্রবলেম
বা আসামের যে কোনো প্রয়োজন, যে কোনো অসুবিধা, এই সমস্ত কিছুতে কন্টিনিউয়াসলি ওর কিন্তু ভয়েস রেজ করে গেছে, নিজেও কাজ করেছে। বন্যা হলে পরে ও রাস্তায় নেমে যায়। ও কিন্তু শুধু টাকা দিয়ে ক্ষান্ত থাকেনি, আমি কিন্তু টাকা দিয়ে দিলাম আমার ফাউন্ডেশনে, ও নিজে গিয়ে কাজ করে, নিজে গিয়ে টাকা কালেক্ট করেছে, সেটা কালেক্ট করে দিয়েছে, লোকজন নিজে কাজ করেছে বন্যার মধ্যে। সিএ নিয়ে ও একটা প্রোটেস্ট শুরু করেছে, বিজেপি গভর্নমেন্ট তখন, বিজেপি গভর্নমেন্ট, তাও নাকি মানে ওখান থেকে বলে দিয়েছে জুবিনকে কিছু বলা যাবে না। ওর আমি ওইটাই ওকে ওই যখন ফ্লাইট থেকে নামাচ্ছে মৃতদেহটা, ওই যারা ওখানটার ক্রিউ টিউ ছিল তারা সবাই যে কাঁদছে না, বোঝা যাচ্ছে যে এটা এই কান্নাটা মানে দেখানোর জন্য বা রিলের জন্য না, হাও করে বসে পড়ে কাঁদছে। ভাবে এত ভালোবাসা। মানে দেখ, জুবিনের তো ফেনোমেনন। আমি মোটামুটি জানতাম জুবিন কতটা, কারণ একবার আমি আসামে তো কাজ করেছি, একবার আমরা গুয়াহাটি থেকে ডিগবয় গেছি, মোটামুটি 7-8 ঘন্টার ড্রাইভ। তো আমার সাথে 3 জন আরও অ্যাসামিস ছিলেন প্লাস ড্রাইভার, এরকম আমরা গাড়িতে, পুরো গাড়িটা শুধু জুবিনের গান চললো, পুরোটা। এটা আমি বলছি 2008, হ্যাঁ 2008-9 ঘটনা, তখন থেকে এই লেভেলেরও আর কিছু কেউ শুনছে না। জুবিনের এই পুরো ব্যাপার, তুই ভাব একটা শিল্পী যাকে যখন তাকে যখন পোড়ানো হচ্ছে, 50 লক্ষ লোক একটা গান গাইছে, ও বলেছিল যে আমি মরে গেলাম এই গানটা গিয়েও, ইনক্লুডিং সিএম, ইনক্লুডিং কমিশনার, ওনার স্ত্রী এবং আরও 50 লক্ষ লোক এই গানটা গাইছে একসাথে। মানে তুই একটা শিল্পী হয়ে, তোর তো শিল্পচর্চা, তোরা তো আছিস, আর কি লাগবে মানুষের? তুই কত পদ্মভূষণ, কত পদ্মবিভূষণ, কত ভারতরত্ন দিয়ে বা কত টাকা দিয়ে এটা করতে পারবি? না, এটা জুবিনের মৃত্যুটাতে এবং এই পুরো ফেনোমেননে আমার একটা জিনিস মনে হলো, শিল্পী 2 ধরনের হয়। এক ধরনের শিল্পী হচ্ছে ধর বিসমিল্লাহ খান বা এই ধরনের মানুষজন, যাদের সম্পূর্ণ জীবনটা শুধুমাত্র তার ক্রাফটে দেয়া, তার আর্টে দেয়া, সে ওই আর্টটা ছাড়া আর কিচ্ছু বোঝে না এবং সেই আর্টটার দ্বারাই সে কোথাও একটা পৌঁছতে চাইছে, কমপ্লিট ডিভোশন টু দ্য আর্ট ইটসেলফ। এই ধরনের একটা আর্টিস্ট হয়। পেইন্টারও হতে পারে, সাহিত্যিকও হতে পারে, গায়ক হতে পারে, মিউজিশিয়ান হতে পারে, যেরকমই হোক আর্টিস্ট। এরা গ্রেট, এদেরকেও লোকে 100 বছর পরে মনে রাখে। আরেকটা আর্টিস্ট হয় জুবিনের মতন, জুবিন বা জন লেননের মতন, যাদের পুরো জীবনটা মানুষকে দেয়া, আর্টও যে করছে সেটাও মানুষের জন্য করছে, এবং তারাও কিন্তু টাকা পয়সা, খ্যাতি, এগুলো সব বাই প্রোডাক্ট তাদের কাছে। কারণ জুবিনের যে রিলগুলো দেখবি তুই, যেগুলো আসছে ওর একদম রাস্তার দোকানে কোথাও একটা চা খেতে নেমে যাচ্ছে, কোথাও মানে ওগুলো কোনো ওর মধ্যে ওটা নেই, ও পুরোপুরি লোকের জন্য আছে, মানুষের জন্য আছে। তার রাজনীতিতে আসে না, রাজনীতিতে কে কী বললো তাতে কিছু আসে যায় না, কত টাকা ইনকাম করলাম কিচ্ছু আসে যায় না। মানে ওই গল্পটা, ওর এক ম্যানেজার ছিল, ম্যানেজার যে অরিজিৎ ওই মিউজিক পডকাস্ট যে করেছিল এটা, ওই বলছিল যে ও জুবিনের ম্যানেজার ছিল একটা সময়। তো প্রথম যখন যায় তখন জুবিনের সাথে বাকি কথা হওয়ার পরে বলে আমাদের তো একটা এগ্রিমেন্ট করতে হবে ফর্মাল ম্যানেজার হওয়ার জন্য, বলে কাল সকালে এসো 3টের সময়, ভোর 3টে ডেকেছে ওকে। ভোর 3টেতেও গেছে, বোম্বের ছেলে অবভিয়াসলি টাইমলি পৌঁছবে। 3টের সময় গেছে, জুবিন আছেই, বলছে হ্যাঁ চলো আমার সাথে। বলে ওকে গাড়িতে করে শ্মশানে নিয়ে গেছে। বলে এখানে কেন? বলে অ্যাগ্রিমেন্ট। বলে এখানে কি অ্যাগ্রিমেন্ট করবো? বলে অ্যাগ্রিমেন্ট তো একটাই, যদি আমি মরে যাই তুই আমাকে জ্বালাবি, তুই যদি মরে যাস আমি তোকে জ্বালিয়ে দেবো, তুই ভাই না আমার? তো এটা এক ধরনের শিল্পী যার পুরো জীবনটা হচ্ছে এরকম, তাদেরকেও লোকে 100 বছর পরে মনে রাখবে। বা এই যে যেটা জুবিনের সাথে হলো, তাদেরও সেটা হয়। বাকি যারা আছে, যারা শিল্পটাকে বা আর্টটাকে জাস্ট নিজের খ্যাতি, টাকা পয়সা ইত্যাদির জন্য ইউজ করছে, তারাকে শিল্পী আমি বলতে পারছি না। তো তোদের কি মনে হয় যে এই এই পশ্চিমবঙ্গে বলবো না, এই দেশে এরকম সুপারস্টার যার জন্য এরকম জিনিস হতে পারে আর কজন আছে এখন অবধি? শাহরুখ খান একা, আর কে? সালমান খানের ক্ষেত্রে হয়তো কিছুটা হবে। দেখ 3 জন আছে, আমার 3 জনের নাম মাথায় আসছে। 1 নম্বরে শাহরুখ খান, 2 নম্বরে শাহরুখ খান, 3 নম্বরে শাহরুখ খান। রজনীকান্ত ইয়েস। আরো আছে। না আমি ওটা বলছি না, আমি বলছি ভালো মানুষের ভালোবাসার জায়গা, মানুষের ভালোবাসা যারা পেয়েছে, মানে তারা তার চেয়ে বেশি তো আর কিছু চাওয়ার থাকে না।
মানুষের ভালোবাসাই তো আসল। ভাই কাটা দিচ্ছে এরকম রাস্তায়, আর এটা সমস্ত দেখতেও লোক। কি অসাধারণ লাগে একজন আর্টিস্টের প্রতি এরকম একটা ভালোবাসা দেখলে। আমি তো দেখে মানে আমি অনেকবার কেঁদেছি জাস্ট টু সি দ্য ইমোশন। হ্যাঁ। এতটা ইমোশন কি করে হতে পারে একটা আর মানুষ? মানে এটার থেকে আর বেশি কি চাওয়ার? সত্যি কিছু এবং চাওয়ার নেই। এত বড় ফেনোমেনন হয়ে গেছে এটা। আমি সেদিন দেখছিলাম একটা যে ইউএস এর ব্যান্ড, একটা ইউএস আর্মি ব্যান্ড, তারা ওই মায়াবিনী গানটা ওরা প্লে করছে। এইটা বাজাচ্ছে। এটা কি মানে শিওর ভেরিফাইড ইনফরমেশন? কেন? কারণ আজকের দিনে কোনটা আসল কোনটা নকল বোঝাটা খুব আমার দেখে ডিফিকাল্ট। তাই মনে হলো যে ওটা ইউএস ব্যান্ড। এবার আমি তো সে তো রানী ভিক্টোরিয়া ঢোকার সময় ধুম্মা চলছে, এটাও তো মানে সত্যি সত্যি ভিডিও আছে। ওকে, no whatever it is, but it's a phenomenon, that's there is no হ্যাঁ, doubt but about it. হ্যাঁ, কারণ এটা ঠিক খুব আছে। খুব কম, খুব বেশি মানুষ কিন্তু এটা পায়নি। দেখেছি আমরা যে কিশোর কুমার যখন মারা উত্তম গেছেন, কুমার। তখন উত্তম কুমার, তখন এই যে রাস্তায় ঢল নেমেছে মানুষের, হ্যাঁ, আমার সেগুলো বাবা ছবি বলছিল আমরা যে দেখেছি। উত্তম কুমার মারা যাওয়ার পর যে ভিড়টা ছিল তাতে আমার বাবা একজন ছিল। লোকজনকে রাস্তায় নেমে কান্নাকাটি, মানে সব কাছের মানুষ হারিয়ে গেছে। না, উত্তম কুমার মারা যাওয়াটা তো বাঙালির কাছ থেকে একটা কিছু চলে যাওয়া, এটা আমরা জানি না, আমরা ফিল করতে পারিনি, কিন্তু মানে সত্যিই তো তাই। এরকম একটা জায়গায় শিল্পকে নিয়ে যাওয়া যেত। আর মানে জুবিনের লাস্ট কয়েকটা ইন্টারভিউ একটু পাগল ঠিক না, বাট একটু অন্য মার্গে চলে যাওয়া, হ্যাঁ এরকম টাইপেরই। এইটাকে তোমরা কিভাবে দেখো? মানে ধরো শক্তি চট্টোপাধ্যায়েরও জীবন দেয়, সুনীল গাঙ্গুলিরও মোটামুটি জীবন দেয়, যে ওদের মধ্যে একটু ওই আমরা যেটাকে সাধারণ বলি সেটা থেকে বেরিয়ে গিয়ে যে হ্যাঁ আমার এটা ইচ্ছে করছে আমি করবো, আমি কিছু বাঁধন, কিশোর কুমার, যে আমি কোনো বাঁধনের মধ্যে নেই, আমি যা ইচ্ছে হয় তাই করতে পারি। ওই যে বইটা রেখেছি, এই বইটা একটু দেখানো দরকার, এই একটা বইও দেখানো দরকার মানুষকে। এটাও আমি পুজোর মধ্যে পড়ে ফেলেছি। আমি তো ভাবছিলাম যে এই বইটা নিয়ে একটা বৈঠক করি, প্রথমবার ফিকশন, কারণ এইটাতে যে আছে। হ্যাঁ, ও আমি কিনে নিয়েছি। ও কিনে নিয়েছে। পড়ে নিচ্ছি। সিক্রেট অফ সিক্রেটস, আপনারা অনেকেই জানেন, ড্যান ব্রাউনের নতুন বই। এটা তুই যখন শেষ করবি তখন তুই বোধহয় এটার আনসার পাবি। তাই হ্যাঁ, তো আমরা যদি একটা বৈঠক করি বা সিক্রেট অফ সিক্রেটস নিয়ে, তাহলে তখন বিশদে ব্যাপারটা নিয়ে, অন্তত মানে থ্রিলটা নয় বা গল্পে কি হচ্ছে সেটা নয়, বাট দ্য কোর আইডিয়া কনসেপ্টটাই তো, আমি যতদূর গেছি তাতে কনসেপ্টটা তো ইজ ইন্ট্রোডিউসড, কনসেপ্টটা নিয়েই তো চলছে পুরোটা, এবং সেটা একটা অদ্ভুত মানে আলাদাই। কিন্তু যে প্রশ্নটা করলে আমার কাছে যদি বলি, আমার একটা সময় মনে হতো যে আমি তো আর্টিস্ট, আমার যা ইচ্ছা হবে তাই করবো, যখন ইচ্ছা ঘুমাবো, যখন ইচ্ছা উঠবো। কিন্তু তুই যাদের সারা পৃথিবীতে মোটামুটি যারা খুব বড় হয়েছে, বড় মানে প্রচুর বড়, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গাঙ্গুলি কিন্তু মেইন স্ট্রিম আর্টিস্ট নয়। শক্তি চট্টোপাধ্যায় নয়, সুনীল গাঙ্গুলি তাও মেইন স্ট্রিম আর্টিস্ট, কিন্তু শক্তি চট্টোপাধ্যায় তো মেইন স্ট্রিম আর্টিস্ট নয়। তিনি একজন এমন আর্টিস্ট যার নাম সবাই জানে, বাট তার কবিতা জিজ্ঞেস করলে কেউ বলতে পারবে না দুম করে, মানে আমরা পড়েছি বলে, আমরা পড়েছি বলে। সুনীল গাঙ্গুলির নীললোহিত পড়ে থাকতে পারে অনেকে, সুনীল গাঙ্গুলির কাকাবাবু পড়ে থাকতে পারে, কিন্তু সুনীল গাঙ্গুলির কবিতা হ্যাঁ কজন পড়েছে? তো এটা তো অবভিয়াসলি মনে হয় যে মেন স্ট্রিমে যারা বড় হয়েছে, মানে যারা অনেক মানুষের কাছে পৌঁছেছে একসাথে, তাদের জীবনে কিন্তু তাদের মতো করে একটা ডিসিপ্লিন আছে, এবং এই ডিসিপ্লিনের প্রয়োজনীয়তা কিন্তু একটা পয়েন্টে আমিও বুঝেছি যে জীবনে ডিসিপ্লিনের একটা প্রয়োজনীয়তা আছে। এই ডিসিপ্লিনটা কি এআর রহমানের মতো হতে পারে, যে সারা রাত কাজ করে সারাদিন ঘুমায়, কিন্তু দ্যাটস অলসো এ ডিসিপ্লিন, মেথড ইন ম্যাডনেস যেটাকে বলে। হ্যাঁ, মানে সুনীল গাঙ্গুলির একটা পড়ছিলাম, গল্প পড়ছিলাম, যে উনি একটা বোহেমিয়ান লাইফ কাটানোর ইচ্ছাকৃত একটা কাটাতেন। 3-4 অব্দি রাসবিহারী কালীঘাটে শ্যামবাজারে ঘুরে টুরে বেরিয়ে ঠিক পরের দিন সকালবেলা 6টা-7টার মধ্যে ঘুম থেকে উঠে উনি উপন্যাসটা লিখতে বসতেন। এইটাতে ওনাকে কেউ টালাতে পারবে না, সে যত রাতই হোক। এই যে একটা মানে ওই ডিসিপ্লিনটার মধ্যে চলে যাওয়া, যে ওই লাইফটাও কাটাচ্ছি, এটাও কাটাচ্ছি, ওটাও আমার রসদ, এটাও আমার তো এইটা। কিশোর কুমারকে লোকে পাগল মানে সেই অর্থে এক্সেন্ট্রিক বলে, কিন্তু তো কিশোর নয়। কুমারের তুই একটা গান দেখ, যেই গানটাতে যেই ইমোশনটা দরকার সেই ইমোশনটা নেই। শুধু তাই নয়, আমি বলছি যে কিশোর কুমারেরও নিজের মতো করে একটা ডিসিপ্লিন ছিল, অবভিয়াসলি ছিল, সেটা ওনার ডিসিপ্লিন।
প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা শিল্পী যারা খুব বড় হচ্ছে, দেখ আমি না এইটাতে বিশ্বাস করি না, ও তো ট্যালেন্টেড। ওই জাকির খান একটা হেভি কথা বলেছিল, বলছে टैलेंटेड आदमी है, बहुत अच्छा आदमी है, इतना टैलेंटेड है, सिर्फ थप्पड़ मार के चला गया। বলতে এই ব্যাপারটা সামহাও আমারও মনে হয় যে এই অনেকে না নিজের ট্যালেন্টের জন্য বেশ কিছু সময় কিছু মানে নেয়, মানে একটু নিয়ে নেয় আর কি, একটু যে ঠিক সময় ফোন ধরবো না, এই যে ঠিক সময় ফোন ধরবো না, আমার ঠিক সময় ফোন ধরবো না, একটু আমি তো শিল্পী, আমার ফোন আর কি সবসময় ধরার মতো থাকে না, এইসব আছে, কিন্তু এরও আছে, আমারও ছিল এক সময় এরকম। কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে শিল্পী হওয়াটা শুধু ইজ নট দ্য ওয়ার্ক। শিল্প তো একটা কর্ম, একটা কাজ হতো, তো শিল্পী তুমি হতে পারো, শিল্পী হওয়ার চেষ্টা করতে পারো, কিন্তু তার সঙ্গে তো ওয়ার্কটা করতে হবে, আর ওয়ার্কের জন্য ডিসিপ্লিন দরকার, না হলে তো মুশকিল আছে। আমি একটু অন্যভাবে এটাকেই দেখি, মানে একই জিনিস, যে খুব বিতর্কিত একটা ডায়লগ ছিল খুদাকে লিয়ে সিনেমাটাতে, পাকিস্তানের যে সিনেমাটা খুদাকে লিয়ে, ওটাতে যে দিন মে দাড়ি হে দাড়ি মে দিন নেই, ওরকম ব্যাপারটা যে তুই যদি শিল্পী হয়ে উঠিস তাহলে তোর এক মধ্যে এক্সেন্ট্রিসিটি আসবে। এক্সেন্ট্রিসিটি থাকলে পরে শিল্পী হওয়া যায় না। মানে তখন তুই প্রপারলি গুড অ্যামাউন্ট অফ স্কিল সমস্ত কিছু, তুই একটা জিনিসেরই চর্চা করছি আমি, তখন অনেক কিছু এরকম অদ্ভুত অদ্ভুত হতে থাকবে, সেগুলো নিয়ে আমিও কনসিয়াস নই। একজন শিল্পীও সেটা নিয়ে কনসিয়াস নয় যে আমি কি করছি যেটা সাধারণ মানুষ করছে না। দেখ এটা তো অটোমেটিক্যালি ওটা বাই প্রোডাক্ট, কিন্তু ওটা করে আমি শিল্পী হয়ে উঠতে পারবো না। হ্যাঁ, আর অনেকে করে এটাই, যে ওইটা ওই রাস্তাটা আগে চুজ করে বাংলা খেলি তো ঋত্বিক ঘটক হওয়া যায়। এইটা যদি ইজ দ্য কনসেপ্ট হয় তাহলে ওয়ান্ডারফুল হয়ে যাবে না। ঋত্বিক ঘটক ছিলেন, তারপরে উনি বাংলাও মানে মদ্যপান করতেন। হ্যাঁ, এইটা তো আরে দেখ বেসিক্যালি এই সমস্ত শিল্পী যারা, তাদের কাছে শিল্পটা ইজ লাইক এ প্লে, তাই না? মানে ওরা তো দেখ রাম কিঙ্কর বেইজ বল, ঋত্বিক ঘটক বল, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বল, বা আমাদের সেই অর্থে আমি তো জগদীশচন্দ্র বসুকেও শিল্পী ভাবি, বা যে কোনো যারা বড় যে কোনো ফিল্ডে যারা বড়, তারা প্রত্যেকেই আর্টিস্ট। এবার তাদের না, তাদের জন্য আর্টটাই সব, বাকিটা ম্যাটার করেনি তাদের জীবনে। যতজন এটা করেছে তাদের জীবনেই কিছু না কিছু হয়েছে, তারা বেঁচে আছে এখন অবধি। আর যারা আমি তো ট্যালেন্টেড, আমি ফোনটা তুলি না, এসব করলে কিন্তু বেশি হয় না, কমে যাবে, আমার ভ্যালু কমে যাবে। আরে এটা করলে যদি ওই পর্যায়ে পৌঁছোস তাহলে তোর ভ্যালু এমনিই বাড়বে, তখন তোকে ফোন করতে লোকে এমনিই ভয় পাবে। ফোনের রেফারেন্স ছাড়া অন্য কোনো রেফারেন্স তো দিতে পারো, ঘুরে ফিরে ফোনের রেফারেন্স। না আমি বলতে চাইছি আর কি, মানে না আছে, আমরা আশেপাশে তাকালে পরে দেখতে পাই যে কলার উঁচু করে ঘুরে বেড়ানো। আমি অনেক লোক দেখেছি এরকম। ইনফ্যাক্ট আমি বলবো আমিও তাদের মধ্যে মানে কি বলতো, এরকম ভাবে টুক করে ঢুকে ওই লাইন দিয়ে বেড়ে ওই ভুল রাস্তা বলে আবার অন্য রাস্তায় চলে এসেছি, কিন্তু রাস্তাটা ঢুকেছিলাম, কিন্তু একবার ঢুকেছিলাম হওয়ার রাস্তায়। হ্যাঁ, এবং সেটা কিন্তু বেশ বিশৃঙ্খল একটা জীবনযাপন, এবং সেটাতে মনে হচ্ছে এটাই তো জীবন, এইভাবেই তো শিল্পের সৃষ্টি হয়। আসলে ওইভাবে শিল্পের সৃষ্টি হয় না। মানে জুবিন অনেক ইন্টারভিউতে অনেক এমন কথা বলছে যেটা খুব অযৌক্তিক মনে হচ্ছে, যে ঠিক নয় এটা বলা, পাবলিক ফোরামে তো বলাই উচিত না, তবুও না বলাটার মধ্যে এত সত্যি আছে, ওইটাই মনে হচ্ছে আরে ঠিক আছে। ওইটা গান করতে উঠে স্টেজে বলছে এই এক পেগ মদ না খেলে না সুর আসবে না, বলে পাশে গিয়ে এক ঢোক করে খেয়ে এসে তারপরে গান গাইছে, লোকে চিৎকার করছে, এটা কি? ওর মধ্যে কনভিকশনটা তো আছে। আর জিম মরিসন কিন্তু ব্যাপারটা পুরো জিম মরিস, আমি বললাম তো জন লেনন, জিম মরিস, যাদের কথা এখনো আমরা বলছি, বা এই যে কি বল লোকটা গাঞ্জা যে গানটা করেছিল, বব মারলে তো আবার অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, ওটা তো ওই কি জানি রাস্তাফেরিয়ান, অদ্ভুত টাইপের লাগছিল দেখতে। ভালোবাসাটা মানে ওই আবেগটা এইটুকুনি দরকার জীবনে। দুর্গা পুজো হলো না ওখানে, মানে সেইভাবে। হ্যাঁ, আসামে না, মানে করলো যে পুজোর মতন যেটুকু করতে সেটুকু, মানে নো সেলিব্রেশন, একটা পুরো কমিউনিটি
ভাবা যায়? বাংলায় আমরা এরকম কাউকে পেয়েছি আজকের দিনে? জোর করে করানোটা আলাদা কথা, কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততাটা আলাদা কথা। এখান থেকে খবরটা একটা অন্যদিকে গেছে, তোমরা কি এটা আমি জানি না, এটা ব্যান্ড মেম্বাররা নাকি বিষক্রিয়ার মতন, এটা কি যাই না, এখনো তো বিচারাধীন ব্যাপার, তো হবে, বোঝা যাবে। যদি সেরম হয় তাহলে খুব খারাপ। ওর বউকে নিয়েও খুব ট্রোল হচ্ছে। দেখ ঠিক আছে, এখন ব্যাপারটা ঠিক আছে, ভদ্রলোক মারা গেলেন ভালো, মানে আর কি শান্তি পেয়ে একটা না, শান্তি পেয়ে মারা যায়নি, খুবই খারাপ মৃত্যু হয়েছে, কিন্তু ব্যাপারটাও আর কি না শিল্পীর শান্তি ওনার মৃত্যুতে পেয়েছে, শিল্পীর গানটা বেঁচে থাকবে ওনার। তো আর বল, আর কি ভাবছি? এই দাঁড়াও বিজ্ঞানী বললে, এখান থেকে একটা তোমাদেরকে ভালো সুযোগ দিচ্ছি, নোবেল প্রাইজ। না এবার বলো তোমরা সোনামোহন চোখকে নিয়ে কি ভাবছো? এই রে কেন ভাবছি আমরা ওনাকে নিয়ে, মানে আদৌ ভাবছি কি? ভাবছো তো, দেখছো তো খবর, দেখ ভাবা তো দরকার। শুধু জাস্ট এইটুকু বলো, তোমরা কি ওনাকে যে ফট করে ওই কেসটা যেটা দিয়ে দিল যে অ্যারেস্ট করাটা মানে অ্যান্টি ন্যাশনাল, এবং এই কাজের সঙ্গে ওনাকে যে তুলে নিয়ে যাওয়া হলো, ওটা তো আউট অফ কনটেক্সট একটা ভিডিও থেকে করা হচ্ছে। একদমই তাই, গোটা ভিডিওটা তো অন্যই কথা বলছে, ওখান থেকে অর্ধেক তুলে নিয়ে, হ্যাঁ ওখান থেকে তুলে নিয়ে গিয়ে একটা অন্য জায়গায় নিয়ে গিয়ে একটা অদ্ভুত ভাবে, মানে এটা একটা বিষক্রিয়ার মতন হয়ে যাচ্ছে। তোরা নর্থ ইন্ডিয়া থাকিস নি না কেউ, দুজনের কেউ সেভাবে? আমি তো থাকি নর্থ ইস্ট ইন্ডিয়া, না নর্থ ইন্ডিয়া আমি বলছি। আচ্ছা নর্থ ইন্ডিয়া, মানে যে আমি বলছি যে রাজস্থান, মহারাষ্ট্রের ওপরের বিদর্ভ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, খানিকটা বিহার, এই অঞ্চলটা যেটাকে আমরা নর্থ ইন্ডিয়া বলি, কিছুটা পাঞ্জাব, হরিয়ানা, এই অঞ্চলের আমি থেকেছি বলে, এবং খুবই মানে পলিটিক্যালি ইনকারেক্ট কথা বলছি আমি, এই অঞ্চলের মানুষ দীর্ঘকাল ভারত রাজত্ব করেছে বিভিন্ন ভূমিকায়, সে মুঘল আমলে বল, সুলতানি আমলে বল, তারপরে ব্রিটিশ আমলের পরের দিকটাতে, এবং তারপরে গত ৭৫-৮০ বছর ধরে এই অঞ্চলের মানুষই কিন্তু ভারত রাজত্ব করেছে। এই অঞ্চলের মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মেছে যে ওরা যেটা ভাবে যে আমাদের ধর্মটা কীরকম, আমাদের, এবং এটা ধর্ম নির্বিশেষে বলছি আমি, যে ধর্মটা কীরকম, যে ইসলাম ধর্মটা কীরকম, বা হিন্দু ধর্মটা কীরকম, বা বৌদ্ধ ধর্মটা কীরকম, রাজনীতি কীরকম হওয়া উচিত এই দেশের আসল স্বরূপ কী, এটা ওরা যেটা মনে করে, ওরা মনে করে এটাই সারা ভারত ভাবে, এবং সেটাকে চাপিয়ে দিতে চায়। ওদের কাছে ডাইভার্সিটি ব্যাপারটার কোনো আইডিয়া নেই। ঠিক আছে, আমি জেনারেলি বলছি, একটা মানে জেনারেলি বলার মানে হচ্ছে বেল কার্ভ করলে পরে যে মাঝখানের অংশটা অ্যাভারেজ, আমার দেখা মতে এটা আমি দেখেছি। কাজে ডাইভার্স ভয়েসেসকে প্রশ্রয় দেয়া, প্রোটেস্ট যে একটা খুব ঠিকঠাক জিনিস একটা ডেমোক্রেসিতে, প্রোটেস্ট করার যে অধিকার থাকতে পারে বা থাকা উচিত মানুষের, বা অন্যরকমভাবে যে কেউ ধর্ম পালন করতে পারে, অন্যরকমভাবে কেউ যে রাজনীতি করতে পারে, অন্য কিছু ভাবতে পারে, এটা জাস্ট এই অঞ্চলটার যারা রাজনৈতিক বা ক্ষমতাবান ব্যক্তিত্ব তারা মানতে পারে না, তারা বুঝতে পারে না। তার থেকে অনেক সমস্যা তৈরি হচ্ছে। সরকারের তো একটা দায় রয়েছে আর কি, যে আর তার মধ্যে ওনাকে যখন মানে এই যে কথাটা হচ্ছিল যে ওই ভাবনা চিন্তার লেভেলটা একদম উচ্চ, মানে আমার সোনামোহন চোখে দেখলে ওরকমই মনে হয় যে লোকটা কি করে যাচ্ছে, নিজের মতন একটা আবিষ্কার করে যাচ্ছে, সেটা কাজে টাজে আসছে ইত্যাদি ইত্যাদি। এবং তার গোটা আন্দোলনটা তো শান্তিপ্রিয় একটা আন্দোলন ছিল, যে কিচ্ছু হবে না, একদম আমি এটা বলতে চাই, সরকার এসে আমার সাথে কথা বলো, সেখান থেকে একটা বিতর্ক, একটা স্পার্ক লেগে গেছে, এটা তো গোটা দায়টা সরকারের, যে আমি গিয়ে কথা বলবো, যখন মানে এইটা দিয়েই ভোটে আসা, এইটা দিয়ে 370 আর্টিকেলটাকে তোলা, তখন মানে এই মানে ওই আবার ওই প্রথম টপিকটার মতো, যে তুমি বুঝতে পারছো যে চুরিটা হচ্ছে, গাছটা কাটা হয়ে যাচ্ছে, একটা জায়গায় গিয়ে তো থামো, একটা জায়গায় গিয়ে তো তোমার একটা দায় রয়েছে কিছু একটা করবার বা দাঁড় করার, আর কত ক্ষতি করবে আর কি। না এটা এবার কাকে দায় করছে? সরকার তো কোনো মেশিন নয়, মানুষ তো জিতিয়ে সরকার হচ্ছে, সে রাজ্য সরকার বল, লোকাল গভর্নমেন্টের সরকার বল, কেন্দ্র সরকার, মানুষ জিতিয়ে তো করছে তাদেরকে, তো তারপরে তারা যেরকম বিহেভ করবে, মানুষ যেরকম বিহেভ করে তাই। এতে তা আমার কাকে দায়টা করবো, কাকে? আমি খুব খারাপ লাগছে তো চেঞ্জ করো, ঠিক আছে, কেমন চেঞ্জ করা, সব কেমন একটা অদ্ভুত পরিস্থিতি হয়ে গেছে। মানে আমি ডাইভার্সিটির জন্য এটাও বলছি যে আমি জানি না, হয়তো হতেই পারে যে ওনার বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনা হচ্ছে যে উনি টেররিজমের সাথে জড়িত, পাকিস্তানে গেছেন, আমি বলছি যে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে 10% বা 20% সেটা সম্ভব, ধরে নিলাম আমি, কিন্তু সেটা যত বাকি 80% তো ধরতে পারবেন না, হয়তো এটা না, উনি হয়তো শুধু প্রোটেস্টটাই করতে চাইছেন,
তো সেখানকার ডাইভার্স ভয়েসকে প্রশ্রয় দেওয়াটা তো দিতে চাইছে না আজকাল কেউ, এটা তো প্রবলেম। দেখ, এখানে আমার একটা জিনিস খুবই স্ট্রংলি মনে হয় এবং এটা আমি বারবারও বলেছি, সেটা হলো সারা পৃথিবীতে কোনো সময় ভালো সময় ছিল না। হ্যাঁ, মানে এটা সারা পৃথিবীতে কখনো বলতে পারবো না। আমাকে একটা সাল বল যে এই সময়টা না দারুণ ছিল পৃথিবীর, বল, যে কোনো একটা সাল বল না, তোল যে কোনো একটা সাল, সামথিং ওয়াজ হ্যাপনিং, তাই তো? এখনো হচ্ছে, আগামীতেও হবে। আমরা একটা কি হয় ব্যাপারটা, আমি আজকে সকালেই ভাবছিলাম, সকালে 5:30 ঘুম থেকে উঠে তো কিছু তো মানে কাজ করতে করতে তারপর তো ভাবনারও একটা অনেকটা জায়গা থাকে। ভাবছিলাম যে যখন এটা তো আমাদের সময়, তাই তো? এবার আমাদের সময়টা তো আমরাই উইটনেস করছি, আমাদের সময়ের খারাপটা ভালোটা সবটা আমরা ফিল করতে পারছি, সেই কারণে এটা আমাদের কাছে এত পার্সোনাল। কিন্তু যখন যখন যা যা হয়েছে তখন প্রত্যেকটা মানুষের কাছে দ্যাট ওয়াজ ভেরি পার্সোনাল। ঠিক। এবং আমার একটা জিনিসে আপত্তি আছে যে আগেকার সময় খুব ভালো ছিল, এখনকার সময় খারাপ, এইটাতে আপত্তি আছে। বাট এই সময়টা খারাপ এটা বলতে আমার কোনো অসুবিধা নেই, সত্যিই সময়টা খারাপ। তো আগেকার সময় খারাপ ছিল, এখনকার সময় ভালো, এরকম ব্যাপার নেই। বাট কামিং ব্যাক টু, আমি জাস্ট এই আইডিয়াটা, জাস্ট আমার ভাবনাটা বললাম, কামিং ব্যাক টু এই মুহূর্তের যা অবস্থা, মানে এই মুহূর্তে লাদাখের যা অবস্থা, প্রোটেস্টটা লেজিট প্রোটেস্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে ম্যানিফেস্টোতে ছিল 6 আর্টিকেলের কথা, 6 আর্টিকেলই তো না, 6 শিডিউলের কথা ম্যানিফেস্টোতে ছিল, এবং সেটা না হতে হতে অনেকটা দিন হয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই লেজিট দাবি করা যে আমাদের আজকে এই ভারতবর্ষ বা পৃথিবীতেই একটু অসুবিধা, সেটা তো আমরা মোটামুটি জানি, একদম ঠিক, তাই না? মানে আমরা যা এই কথাটাও বলছি, এই কথাটা বলতে গিয়ে আমরা ডিরেক্টলি কি আর একটু বেশি গিয়ে বলতে পারি না? পারি, কিন্তু আমরা নিজেদেরকে একটুখানি ফিল্টার করছি, আটকাচ্ছি। এই আটকাচ্ছিটা কেন? বিকজ উই নো আমরা একটা এমন পৃথিবীতে বাস করি বা এমন একটা সময়ে বাস করি যেখানে আমরা সব কথা হয়তো বলে উঠতে পারি না। এবং যারা যারা বলতে গেছে তাদের স্যালুট, মানে এই নিয়ে কোনো সন্দেহ নেই। এরকম মানুষ যারা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলে বা প্রশাসনের বিরুদ্ধে বা সেই অর্থে সিস্টেমের বিরুদ্ধে কথা বলে, তারা আছে বলেই আমরা আজকে তাও বসে আছি। কারণ যদি এই আওয়াজগুলো বন্ধ হয়ে যায়, এই যতটুকু আওয়াজ আমরাও করি, ছোট্ট অল্প 2টো প্রশ্ন, 3টে প্রশ্ন, 4টে প্রশ্ন, এই প্রশ্নগুলো যে তাও তুলছি, আমার মনে হয় এটা আস্তে আস্তে মানুষ ভুলে যাচ্ছে যে প্রশ্ন করা যায়। এটা ভুলিয়ে দেওয়া হচ্ছে, ভুলে যাচ্ছে না, কিন্তু মানুষ কিন্তু প্রশ্নই করে, ভুলিয়ে দেওয়া হচ্ছে। মানুষ যদি এটা একটু কম ভোলে বা মানুষ যদি একটুখানি, আমার মনে হয় একটাই মানে সবচেয়ে বেশি সমস্যা হলো মানুষের আজকাল না খুব তাড়াতাড়ি, আগেও ছিল, খুব তাড়াতাড়ি কিছুকে বিশ্বাস করে নিতে ইচ্ছে হচ্ছে, যে একটা কিছু দিতে আমাকে বিশ্বাস করি, এটা না হলে অসুবিধা হচ্ছে, আমি একটা কিছু তো বিশ্বাস করতে হবে আমাকে। এবার আমি যে এটাতেও বিশ্বাস করতে পারি, ওটাতেও বিশ্বাস করতে পারি, বা সবগুলো বিশ্বাসের রাস্তা ওপেন রাখতে পারি, এটা তো হতেই পারত, কিন্তু সেটা হয় না এখন। আর যেই কারণে এই জিনিসগুলো এতটা বাড়ছে, যে তুলে নিল, অ্যারেস্ট হয়ে গেল, তারপরে কি হচ্ছে? এক্স্যাক্টলি, মানে কথা তোই 6টা মানে দাবি নিয়ে আর কি, তুমি দিয়ে দাও, তুমি তো এই প্রমিসটাই করেছিলে, এবং এটা ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ফিউচার। এমন একটা অ্যাক্টে অ্যারেস্ট করা হচ্ছে, যে অ্যাক্টে কোর্টে নাও তুলতে পারে 1 বছর। এটা একটা টেররিস্টদের এগেনস্টে যে একটা, সে কত নাম্বারটা মনে নেই, সেই অ্যাক্ট তোলা হচ্ছে। ওকে, এক্স্যাক্টলি। আর মানে দাবিটা আমার খুবই ঠিকঠাক লেগেছে, যে ওরা 6 মাস কাজ করতে পারে, 6 মাস কাজ করতে পারে না। এবার ওরা সব ভাড়াগুলো বাড়িয়ে বাড়িয়ে রাখে, যে 6 মাসের মধ্যে আমরা কোটাটা নিয়ে নিই। তো আমরা কোনো বড় ক্যাপিটালিস্টকে ঢুকতে দেবো না, কারণ সে ঢুকলে অবভিয়াসলি কম ভাড়ায় দিয়ে দেবে ঘরটা, লোকজন ওখানে থাকবে। তো আমরা একটু প্রোটেস্ট হয়েছে, তাতে আলোচনা করো, তাদের সাথে এনগেজ করো। সবকিছু যদি গায়ের জোরে তুমি বন্ধ করতে চাও, তাহলে পরে তো ব্যাপারটা সমস্যা। জনগণ জাস্ট তোমার কাছে শক্তি আছে বলে, আর এই যে আমরা কথাগুলো বলছি, নিচের কমেন্ট কতগুলো আমি দেখতে পাচ্ছি, যে এরা হচ্ছে তোর মাকু, এরা হচ্ছে মার্কসিস্ট, এরা হচ্ছে সেকু মাকু ইত্যাদি সমস্ত কথা লিখছেন, অনেকেই লিখছেন। হ্যাঁ, আমি জানি, কিন্তু তুইও জানিস যে আমি কমিউনিজম সম্বন্ধে কী ভাবি, হ্যাঁ, সমস্ত কিছু সম্বন্ধে। কিন্তু এই যে এটা বললো অরুণাভ,
যে না আমাকে প্রতিবাদ করতে হলে পরে একটা ভুলকে ভুল বা একটা জিনিসকে প্রশ্ন করতে হলে আমাকে জরুরি নয় কমিউনিস্ট হওয়া। এক্স্যাক্টলি, এটাই তো সবচেয়ে বড় কথা। সবচেয়ে বড় কথা কি জানিস, আমি ধর্ম দিয়ে বলি, হ্যাঁ, দুটো ঠাকুর আছে, তিনটে ঠাকুর আছে, ধর তিনটে হেড অফিস, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমি ব্রহ্মাকে যদি প্রশ্ন করি, তার মানে আমি আইদার শিবের দলে না বা আইদার বিষ্ণুর দলে না, ওই বিষ্ণু ভক্ত নয়। আমেরিকার ছিল না, ইফ ইউ আর নট উইথ আস দেন ইউ আর এগেইনস্ট আস। এখন ওটাকেই দ্যাটস নট দ্য পয়েন্ট। আমি যদি আজকে যে কোনো সরকার থাক, আমার অধিকার আছে তাকে প্রশ্ন করার। এইটা নিয়ে কথা বললে অসুবিধা, তাহলেই কেন অন্য রঙে আমাকে মানে দাগিয়ে দেওয়া হবে? এটা সবচেয়ে বড় গণ্ডগোল। এটা কিছুই না, এটাই বললাম তো, কিছু একটা বিশ্বাস করতে দে আমাকে, তাহলে তোকে একটা দাগিয়ে দেওয়া যাবে। দাগিয়ে দিলাম মানে নিশ্চিন্ত হয়ে গেল। কারেক্ট। যাক, ক্রিকেট নিয়ে বলতেই যাচ্ছিলাম, এশিয়া কাপ মানে এখন না আস্তে আস্তে এমন একটা জায়গায় ঝগড়া, যে আমি যে ফেসবুকে একটা বিয়েতেই লিখেছিলাম যে হাত না মেলানোটা বিরাট কিছু স্টেটমেন্ট দিচ্ছে না। তোমার যদি মনে হাত, তুমি যদি পাকিস্তানের সঙ্গে একটা সিরিজে 3 বার হারালে, তুমি যদি হাত মিলিয়ে দাও তাহলেই তো ছোট, মানে ওর তো ছোট হওয়ার ছিল রেজাল্টে, ও হয়ে গেছে। তুমি ট্রফি নিলে না, এই প্রতিবাদটার, এই স্টেটমেন্টটার কোনো মানে নেই। এবার ওখানটায় পরপর বিভিন্ন যুক্তি টুক্তি আসতে শুরু করলো, এবং আমি দেখতে পেলো খবর টবর সমস্ত কিছুতে এই যে অ্যান্টি পাকিস্তান একটা ব্যাপার, জেন্টালম্যানের ব্যাপার, ঠিক আছে, তোমার হয়েছে, পাকিস্তানের উপর তোমার রাগ আছে, সমস্ত কিছু হচ্ছে, সমস্ত ঠিক আছে, কিন্তু ব্যাপারটার সঙ্গে যে ইন্ডিয়া টিমকে যে হঠাৎ করে বিজেপির দল বলে প্রমাণ করে দেওয়া না, এইটাতে আমার খুব মানে আবার ইয়ে হয়ে গেল, যে মাথা গরম হয়ে গেল, যে বিজেপির প্রপাগান্ডা যেন আছে এর মধ্যে একটা, যে ভারতীয় দল হাত মেলায়নি, খুব ভালো করেছে, হাত মেলালেও বা কি হতো, কি স্টেটমেন্টটা চেঞ্জ হতো? তাহলে তোমার যদি মনেই হয় যে পাকিস্তানকে বয়কট করবে, খেলতে যেও না, ওর সঙ্গে 3টে ম্যাচ। প্রথম কথা হচ্ছে তোমার যদি মনে হয় তাহলে তুমি খেলো না। তুমি প্রথম দিন করলে এতটাই যদি তোমার সমস্যা হয় ওদের সাথে, যে তুমি জাস্ট নিতে পারছো না ওদের দেখতে, খেলো না। তোমার কি ওই অ্যাড রেভিনিউ যেটা আর কি, বিসিসিআর যে অ্যাড রেভিনিউটা এই সমস্ত ম্যাচ হওয়াতে যেটা পেলো, সেই অ্যাড রেভিনিউটা কম হলে পরে কি তোমার দেশাত্মবোধ দেখাতে অসুবিধা হবে না? তো তুমি তো দেশভক্ত মানুষ, তাহলে তুমি অ্যাড রেভিনিউটা নিও না, খেলো না এশিয়া কাপে যে পাকিস্তান আছে বলে। তুমি খেলতে যাচ্ছ কারণ তোমার ওই অ্যাড রেভিনিউটাও চাই। আই ওয়ান্ট টু হ্যাভ দ্য কেক অ্যান্ড ইট ইট টু। কারেক্ট, ঠিক আছে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি পাকিস্তানের সাথে কী চাইছো? এটা গ্লোবাল পলিটিক্স বা তোমার রাষ্ট্রনীতি বা বিদেশ নীতির প্রশ্ন। তো তুমি পাকিস্তানের সাথে আগামী 50 বছরে কী রিলেশনশিপ দেখতে চাও? তুমি কি চাও সবসময় শত্রু থাকুক? মানে একটা যে আস্ফালন চলছে যে এবার পাকিস্তানকে নির্মূল করে দেবো আমি, হ্যাঁ, বা এদের সাথে কোনো রকম রাখবো না আমি, হ্যাঁ, দেখিয়ে দেবো কার গায়ে কত শক্তি, এভাবে কি আজ পর্যন্ত পৃথিবীর কোনো সমস্যার সমাধান হয়েছে? আমি তো জানি না। বয়কট করবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, আর সবাই লাস্ট দিন স্টেডিয়াম ফুল, প্রথম দিন লোকই ছিল না, তারপর দিন অর্ধেক লোক হলো, তারপর সবাই তো সবই করছে, ক্রিকেটটাকে ক্রিকেটের মতন দেখলেই হবে। আমার ওটাই বক্তব্য যে সবকিছুর মধ্যে একটা রাজনীতি আছে, এটা আছে, এমনিতেই আছে, কিন্তু সবকিছুর মধ্যে রাজনীতিকে ঢোকানোর দরকার তো নেই এতটা। মানে হঠাৎ করে মানে কিছু কিছু কনভারসেশন শুনলে বলে যে আরে বলে ভুল করে ফেলেছি, যে ভারতীয় জাতীয় দল যে রাজনীতির বাইরে, এইটা মানে মনে হচ্ছে যে বিজেপির দল ক্রিকেট, এটা নিয়ে সবাই কথা বলতে পারে, সবার দাবি থাকতে পারে, না তুমি তাহলে ভারতের এগেইনস্টে কথা বলতে। 1999 যখন কার্গিল ওয়ার চলছে, সেই সময়কার আমার একটা মনে আছে, ওয়ার্ল্ড কাপ চলছিল, কার্গিল যুদ্ধের সময় ওয়ার্ল্ড কাপ চলছিল, হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে। তো যারা ভ্যালিতে রয়েছে তারা রেডিওতে স্কোর শুনছে, মানে রেডিওতে কেউ একটা শুনছে হয়তো ওদের বেসে বসে, বাকিদেরকে ওদের যে রেডিও সেট আর কি, ওটাতে কমিউনিকেট করছে। সবাই জিজ্ঞেস করছে স্কোর কেয়া হুয়া, এটা বলে চলছে, এবং ভারত পাকিস্তানকে হারাচ্ছে। একটা পয়েন্টের পরে একজন অফিসারেরই বলেছিল যে একটা পয়েন্টের পরে ওদিক থেকে ওরা তো এমনি ওদের স্পাইনেজ ইত্যাদি মানে সমস্ত কিছু করার জন্য রেডিও ফ্রিকোয়েন্সি মেলানোর চেষ্টা করে, ইন্ডিয়াও করে, ওরাও করে। রেডিও ফ্রিকোয়েন্সিতে একই ফ্রিকোয়েন্সিতে ছিল। এক সময় পাকিস্তানের যে অফিসার যে শুনছিল এদের রেডিও কমিউনিকেশন, সে ফ্রাস্ট্রেট হয়ে গেছে। সে ফ্রাস্ট্রেট হয়ে ওই রেডিও কমিউনিকেশনেই বলেছে ওদেরকে যে স্কোর চাইয়ে ইতনা হারা রে তো ইতনা ज़्यादा क्यों बात कर रहे हो मैच को लेके, ज़्यादा चाहिए तो हम स्कोर बता देते हैं। বলে তখন আমরা বুঝতে পারলাম আরে আমাদের ফ্রিকোয়েন্সিতে ওরা শুনতে পাচ্ছে, তখন আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলাম। আমি বলছি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যে একটা প্রচণ্ড উত্তেজনাময় ম্যাচ,
এবং সেটার মধ্যে তো রাজনীতি অবশ্যই, এবং দুটো দেশের যে সম্পর্ক সেটার একটা ভূমিকা আছে একদমই আছে। কিন্তু এবং শোয়েব আখতার আসলে পরে বা ওয়াসিম আকরাম এলে পরে তো সমীহ করে চলতে হবে। কিন্তু ওয়াসিম আকরাম, ইমরান খান, শোয়েব আখতার, কিন্তু উই নেভার হেটেড দেম, ঘৃণা ছিল না এদের প্রতি। ঠিক 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 আছে, এখন যেটা ঘৃণা, তাহলে ঘৃণাই যদি করতে তাহলে খেলো না, মানে ইন্ডিয়া খুব খেলাধুলা করো না, তাহলে যুদ্ধটাই করো। বিহেভ করলো পাকিস্তান দলের মতো, মানে হারিস রফ এরকম করছে, আরে ঠিক আছে ওদের কাছ থেকে আশাই করা যায়, ওরা ওদের মানে পাঠ্যপুস্তকে নাকি ওরা ঢুকিয়ে দিয়েছে এইসব, যে পাকিস্তান দেশটার প্রতি আমার কেমন একটা লাগছে, কেন্দ্র সরকার থেকে ঢুকিয়ে দিয়েছে যে ইন্ডিয়া থেকে অ্যাটাক করা করেছিল, টেরোরিজম মেরেছিল, আমরা 6টা রাফেল নামিয়ে দিয়েছি, ওরা পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়েছে, বড় বড় করে রাস্তার মোড়ে টোরে ইত্যাদি লিখেছে। ঠিক আছে, তুমি দেশই এরকম, আমি কি পাকিস্তান হয়ে যাবো? এক্স্যাক্টলি, কথাটা হচ্ছে এইটা যে ও এটা করতে পারে, তার বদলে তোমার রিপ্লাই এটা হবে, এইটা আশা করা যায় না। খুব নিচে নেমে যাওয়ার মতন মনে হলো। খেলাধুলো করছো তুমি, ও করেছে ওরকম, তুমি ওকে আউট করে এমনি করে দিয়েছো। আমির সোহেল ইয়ের কথা মনে আছে আমার, ওটা মনে পড়লো, আমির সোহেল আর ভেঙ্কটেশ প্রসাদ। আমির সোহেল লোকেরা 4 মেরে এমনি করে ব্যাট দিয়ে দেখেছিল তোর জায়গা ওখানে, বলটা নিয়ে সামথিং মানে এমনি করে তারপরের বলটা থেকে আউট করে ও বলছে তো দেখিয়েছে। দ্যাট ওয়াজ ফান, কারেক্ট, দ্যাট ওয়াজ ফান। মানে আমি বলছি মজা নয়, ওই রাইভালরি তো চিরকাল ছিল, ঠিক চিরকাল ছিল, চিরকাল থাকবেও, হয়তো না থাকলে ভালো, মানে ক্রিকেটিং ফিল্ডে বা হ্যাঁ মানে জেন্টল গেম, মানে জেন্টলম্যানশিপটা একটু, এই জিনিসটার কোনো মানে হয় না। আরে ছেড়ে দে, আমি কি আর বলবি, তুই দেশের ক্যাপ্টেন বলছে যে দেশের প্রধানমন্ত্রী নাকি ফ্রন্ট ফুটে খেলেছে ওদের হয়ে, পাকিস্তানে। হ্যাঁ না, सूर्य कुमार यादव बोलছে যে मोदी जी ने हमारे साथ फ्रंट फुट में खेला है, ये मोदी जी का ही ट्रॉफी है। কোনো প্রধানমন্ত্রী, এটা তো বাড়াবাড়ি না, এটা একটুখানি মানে এত ভাবে রাজনীতিটা এবার, মানে তুমি বুঝতে পারছো না ব্যাকগ্রাউন্ডে ছিল, এবার দেখো 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 আমি রাজনীতিটা করছি, এটা কোনো মানেই বুঝে পাই না। আমার এক পাকিস্তানি কলিগ ছিলেন, তার সাথে আমার এই খুনসুটিগুলো হয়। তো আমাকে ওই এশিয়া কাপে চলাকালীনই 2টো ম্যাচ হয়ে গেছে, তারপর আমাকে মেসেজ পাঠিয়েছে। ওর সাথে আমার মিউজিক্যাল এক্সচেঞ্জ বেশি হয়, ও কিছু ভালো শুনলে পরে, ক্লাসিক্যাল শুনলে পরে ও পাঠায়, আর আমার কিছু শুনলে আমি পাঠাই। তো সে 2টো ম্যাচ হেরে যাওয়ার পরে আমাকে মেসেজ পাঠিয়েছে যে 2বার তো মানে হেরে গেলাম আমরা, আব তো কুছ ভেজ দো আচ্ছা মিউজিক। হ্যাঁ, তো আমি ওকে পাঠিয়েছি কিছু। দেন ফাইনালে যখন হেরেছে, আমি সঙ্গে সঙ্গে হারার পরে ফার্স্ট থিং আই সেন্ট আ ইউটিউব ভিডিও টু হেম, আমার পছন্দের একটা, নিচে লিখেছি যে অ্যাজ ইউ সাজেস্টেড। ওইটুকু খোঁচা দেওয়াটা ঠিক আছে, দ্যাট ইজ আ খুনসুটি। তারপরে যেটা হলো আমি ডিলিট করে দিলাম, যে না মানে রিলেশনশিপটা খারাপ হয়ে গেল। কিন্তু 2 দেশেই আছে, হ্যাঁ ওই দেশেও কিন্তু কম না। আরে বাবা, পাকিস্তানের অবস্থা তো ছেড়েই দাও, পাকিস্তানে তো কম করে অদ্ভুত দেশ ওটা, ওরা হারে, ওদের হার ফান নিয়ে কিছু যাচ্ছে না। হারিস রাফ এটা দেখা যাচ্ছে ওরা এটা নিয়ে খুশি, এই আর এত ট্রোল করে, আর ওদের মানে খুবই মাথার অবস্থা, বোধহয় খুবই জটিল অবস্থায় রয়েছে ওরা, মানে অদ্ভুত অদ্ভুত ফেক নিউজ নিয়ে ওরা খুশি, অদ্ভুত অদ্ভুত ফেক নিউজ নিয়ে। আসলে মানে কিছু নিয়ে তো বাঁচতে হবে রে, ওদের তো ইকোনমি বল, বাকি জিনিসপত্র বল, খুবই তো খারাপ অবস্থা। কিছু নিয়ে তো খুশি থাকতে হবে মানুষকে, ওই নিয়ে খুশি আছে আর কি। স্প্রেড নলেজ, স্প্রেড হ্যাপিনেস, ইভেন ইফ দ্যাট ইজ ফলস। স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, ফলস হলেও চলবে। ওই ইয়েতে একটা মিম দেখলাম যে ওদের যদি একটু ক্ষমতার মতো থাকতো, তাহলে ওরা টেলিকাস্ট মাঝখান থেকে বন্ধ করে দিয়ে বলতো পাকিস্তান জিতে গেছে অলরেডি। জিতে গেছে, ট্রুম্যান শো মনে আছে? হ্যাঁ, ফিল্মটা ওটার মতো। ঠিক আছে, অদ্ভুত জায়গা আছে। যাক, আচ্ছা হ্যাঁ, এইটা নিয়ে আবার একটা ডিসক্লেমার দিদি, এরকম না যে আমরা ভারত বিরোধী টিরোধী বা পাকিস্তান পন্থী এরকম কোনো ব্যাপার না, জাস্ট এটা মতামত আমাদের 3 জনের। ওই যদি ওরকম ওই গালাগালিগুলো করবার বা কমিউনিস্ট বলবার ইচ্ছা হয় বলতেই পারেন, আমার কিছু আসে যায়, তাতে আমার বিশ্বাসও টলবে না। আমি অ্যান্টি কমিউনিস্ট হলে আমি কমিউনিস্ট হয়ে যাব না, আর আমি কমিউনিস্ট হই তাহলে আপনাদের গালাগালিতে আমি অ্যান্টি কমিউনিস্ট হয়ে যাব না। এবার আমি কি সেটা ছেড়ে দাও, বা আমরা কি সেটা ছেড়ে দাও না। কেউ যদি গালি দিয়ে শান্তি পায়, পাক না পাক। ওয়েস্ট ইন্ডিজের সিরিজ চলছে, তোমরা খবর রেখেছো? মহিলাদের ওয়ার্ল্ড কাপ চলছে, ভালো খেলছে কিন্তু আমরা 11তম বার জিতলাম পাকিস্তানের সাথে, মানে ইন্ডিয়া পাকিস্তান মহিলাদের সাথে ভালো খেলছে কিন্তু। আমি অ্যাকচুয়ালি এশিয়া কাপটাই দেখছিলাম, এশিয়া কাপটা দেখলাম, এশিয়া কাপটা বেশ
মানে ইন্ডিয়া টিম কিন্তু বেশ ভালো টিম, হ্যাঁ মহিলা টিমটা খুবই ভালো টিম। এবং মহিলা টিমটার কথা মানে ওয়ার্ল্ড কাপের টিম কেন, তার আগে এশিয়া কাপ হয়েছে তো মহিলাদের, হ্যাঁ সেটা যাই না আর কি। হ্যাঁ, তা কেন জানবে, মহিলাদের এশিয়া কাপটা দেখিনি। পেট্রিয়ার্ক মহিলাদের একটা এশিয়া কাপ হচ্ছে, সেখানে শ্রীলঙ্কার সঙ্গে ফাইনালটা হেরে গেছে, কিন্তু পুরো এশিয়া কাপটা জুড়ে দুর্দান্ত খেলেছে। আর ওয়ার্ল্ড কাপে তো এখনো অব্দি তো ভালোই খেলছে খুবই, হ্যাঁ। এবং বোলারগুলো কি সুইং করছে বল, টিম খুবই ভালো। আমাদের স্মৃতি মান্দানা খুবই ভালো ফর্মে আছে। রেণুকা নাগারই বোধ হয়, যে ফাস্ট বোলার, খুব ভালো বল করছে। রিচা ঘোষ দারুণ খেলেছে। ইন্ডিয়া ক্রিকেট মানে মেন্স ক্রিকেট টিমটাও কিন্তু কি খেলছে না, হ্যাঁ এইটা নিয়ে কোনো কথা হবে না। শোন, এখন ইন্ডিয়ার যা টিম আছে না, সেই টিমটা একটা কিরম বলতো, ওরা নেমে নিজেদের খেলা এনজয় করে, মানে 2000-এর ব্রাজিলের মতো লাগছে অনেকটা। হ্যাঁ, এই নামছি মানে জিততে নামছি, হ্যাঁ ক্রিকেট অস্ট্রেলিয়া না, বা নামছি মানে জিততে নামছি। আর ওদের বডি ল্যাঙ্গুয়েজটা আলাদা। কেউ কোনো একটা ম্যাচ এরকম মনে হয়, শুধু ফাইনালটা হলো আর কি 20-3 পরে যাওয়ার পর একটু মনে হচ্ছে, তারপরেও তো তিলক বর্মা যা মানে ব্যাটসম্যান, এদিকে 5টা বলার, ইন্ডিয়া না সত্যি মানে এই মুহূর্তে আরেকটাও ব্যাপার আছে। তুই ভাব কত মানে আমি বলছি 3টে টিম বানালে 3টে টিমই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, এরকম একটা ইন্ডিয়ার ভেতরে আগে একটা হতো না, চ্যালেঞ্জার্স কাপ না কি একটা হতো জানি, চ্যালেঞ্জার্স কাপ হতো তো, হ্যাঁ অনেকদিন আগে ইন্ডিয়া ABC করে 3টে টিম বানানো হতো। আইপিএল আসাতে ওটার ইউজফুলনেস কমে গেছে, কিন্তু এই আইপিএল এর জন্য কিন্তু প্রচুর প্লেয়ার পাওয়া গেছে। অভিষেক শর্মা কি প্লেয়ার ভাই হয়ে গেছে, আমাদের ওপেনিং পার্টনারশিপ হয়ে গেছে। অভিষেক শর্মা কিন্তু উইল বি এ ভেরি বিগ স্টার, ভেরি বিগ নেম ইন ক্রিকেট, আলাদাই প্লেয়ার, দুর্দান্ত প্লেয়ার। এরপর অস্ট্রেলিয়া সিরিজ টেনাসিটিটাই আলাদা, সবচেয়ে বড় কথা এদের টেনাসিটি আলাদা। আর এরা না কাউকে ভয়টা পায় না, কিচ্ছু দিচ্ছে না, প্রথম বল থেকে মারবো। এরা তো অন্য ইন্ডিয়াতে বড় হয়েছে না, যে ইন্ডিয়া ইজ আ কনফিডেন্ট ইন্ডিয়া। আমরা তো সেই কনফিডেন্ট ইন্ডিয়ায় বড় হইনি। ঠিক আমাদের জেনারেশনের ক্রিকেটাররা তো কনফিডেন্ট ইন্ডিয়ায় বড় হয়নি। হ্যাঁ সত্যি, এখন ইন্ডিয়ার কনফিডেন্স কিন্তু অনেকটা বেশি, সবকিছু দিক থেকে কেউ না কেউ দেখে নেবে। এইটা আর বুমরা হয়ে যাচ্ছে একটা বলার, কেন কুলদীপ যাদব কি দারুণ বোলার। ইন্ডিয়ার বোলিং লাইন আপটাও যাক, ফিরছে রোহিত শর্মা, কোহলি ফিরছে আবার। শামি কি খেলা ছেড়ে দিল? না, শামি টিমে নেই, অস্ট্রেলিয়া সফরে নেই। সিরাজ আর বুমরা হয়ে যাচ্ছে এখন আর কি, সিরাজ বুমরা, এদিকে কুলদীপ যাদব টাইম পাচ্ছে না, মানে হর্ষিত রানা কি ক্যাচ ধরেছে, একটা খেলছে খুব বাজে। আমরা ক্রিকেটের এই জায়গাটা থাকি, দিয়াজি কমেন্টে একটু ঝড়পড় উঠুক, ওকে হোক ঝড়। তাহলে আজকে এখানটায় মোটামুটি আমরা কেটেই দিতে পারি। কোটাই তোমরা একটু শুভ বিজয়টি জানিয়ে দাও সবাইকে। আমি শুধু লাস্টে বলতে চাই, আই লাভ মাই ইন্ডিয়া, ये मेरा इंडिया। হয় চলো বলে দিই, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। না সে নিয়ে জাস্ট একটা জিনিস বলেই দিতে চাই, এটা সবাই অ্যান্টি ন্যাশনাল ট্যাগটা তো খুব ইমিডিয়েটলি লাগিয়ে দেয় লোকজন, তো আমি ওই জন্য বলে দিলাম বাবা, দেশকে মোটামুটি যেই লেভেলে যতটা ভালোবাসা যায় তার চেয়ে বেশি ভাসি, এটা বলে দিলাম। হ্যাঁ, তার মধ্যে আমাদেরকে ধরে নিয়ে গেলে তো খবর হবে না, লোকজন কে শুভাঞ্জনকে অ্যান্টি ন্যাশনাল, হ্যাঁ ও অ্যান্টি ন্যাশনাল, যা তোমরা ফাঁসি দিয়ে দাও, ও না ক্যাপিটাল পানিশমেন্টও বন্ধ হয়ে গেছে। না প্রথম আমি ঠিক মানে এই দেশটা তো আরো ভালো করার জন্যই ইচ্ছা, এই দেশে থাকবো এবং এই দেশটা আরো ভালো হবে, এটা তো ইচ্ছা একেবারেই। সেই জন্যই তো, নইলে পরে আমি যদি বিদেশ বিভুয়ে পড়ে থাকি তাহলে ইন্ডিয়াতে কি হলো না হলো আমার তো তালি দিতে বাইরে থেকে ভালোই লাগবে, যা এই তো হচ্ছে ইন্ডিয়াতে খুব তো অবভিয়াসলি দেশকে ভালোবাসা আর সরকারকে ভালোবাসা দুটোর মধ্যে তো অনেক ডিফারেন্স আছে না। তুমি যেটা বলছো সেটার মানেটা কি দাঁড়াচ্ছে, আমি অন্য কোথাও যাবো না, আমি এই দেশেতে থাকবো, এটা বললে দুজন অলরেডি তুমি অ্যান্টি করে দিলে। হ্যাঁ, এক বিজেপি তার অ্যান্টি চলে গেল, আর দুই স্বরূপ বিশ্বাস অনির্বাণ ভট্টাচার্য গান এইভাবে তো তাহলে মুখে কিন্তু মুখে টেপ রেখে ঘুরতে হবে, তারপর তুমি বেঁচে নাও, যদি হয় তুমি আমার পক্ষে নইলে বিপক্ষে, এই জায়গায় রেখে আপনারা কার পক্ষে। আমরা বাঙালি বলে একটা দল ছিল অনেকদিন আগে, না ওটা বাংলা পক্ষ না, আমরা বাঙালি ছিল এক সময়, আমরা বাঙালি, সূর্য উঠতো টাইপের একটা গিয়ে, আমরা বাঙালি। হ্যাঁ, আমরা কেউ না বলে একটা দল করি না, আমরা কেউ না,
এইটাই হলো আমাদের। আমি বিড়ালপন্থী, আমি বিড়ালপন্থী। আরে আমার বাড়িতে একটা সুন্দর বিড়াল আছে, প্রতিদিন খেতে আছে। বিড়ালরা পৃথিবী দখল করে নিক, ব্যাস খুশি হয়ে যাবে। সবাই ঘুমাচ্ছে, কেউ কারো ব্যাপারে নাক গলাচ্ছে না, দারুণ লাগবে। এইরকম একটা আশা করে, আপনারা কাউকে প্রধানমন্ত্রী দেখতে চান, আপনারা কার পক্ষে কমেন্টে জানাতে পারেন। খিল্লি করতে চান নাও করতে পারেন। যাই হোক, আজকে আড্ডা এখানটাই শেষ করছি। আবারও শুভ বিজয়ের অনেক প্রীতি আর শুভেচ্ছা। ভালো থাকবেন। এই এপিসোডটা ভালো লাগলে কমেন্ট করবেন। আবার ফিরছি আমরা পরের শনিবার নতুন একটা এপিসোড নিয়ে। বলো কি এটা করলে বলো না, এর পরেরটা তো দিওয়ালির আগে আসবে না বোধহয়, না কালী পুজোর আগে। এই যে হিসেবটা করতে দিয়ে দিলে না। হ্যাঁ, না, হ্যাঁ, কালী পুজো 26 তারিখ। হ্যাঁ, হ্যাঁ, 20 তারিখ। 20 তারিখ, হ্যাঁ। তার আগে তো আর আসবে না। তাহলে হ্যাপি। তাহলে লোককে একটা দায়িত্ব নিয়ে জানিয়ে দিই যে ধনতেরাস কিন্তু ধন্বন্তরীর জন্মদিন উপলক্ষে পালন করা হয়, ওটার সাথে গয়না সাধারণভাবে কোনো সম্পর্ক নেই। সাধারণভাবে এখন এটা বলে লাভ নেই তো। গয়নার মালিকরা তোকে মারবে, ওসব বলিস। গয়নার মালিকের পক্ষে নই আমরা গয়নার মালিকদের পক্ষে নই, আমরা ইমিটেশনের পক্ষে। ইমিটেশন হতো গয়না। হ্যাঁ, ঝাঁটাও কেনে এখন আজকাল লোকে, তাই। আমি শুধু একটা নতুন জিনিস বলে দিই, সাদা জামা পরে আছি, বড় চুল, একটা ভালো কথা বলে দিই, সেটা হলো একটা সেফটি পিন এই ধনতেরাসে যদি কিনতে পারেন, এখন দেখবি সব পডকাস্টে এভাবে বলা হয়, জাস্ট একটা সেফটি পিন যদি ধনতেরাসে ঠিক 6:15 সময় কিনে আপনি আপনার বুক পকেটের বাঁ দিকে রাখেন, তাহলে কিন্তু আপনার জীবনে ধনের বর্ষা কেউ আটকাতে পারবে না। তুই দেখেছিস পঙ্কজ কাপুরের একটা ইন্টারভিউ এসছে ইয়েতে আমাদের লন্ডন টপে, ওটাতে একটা ইয়ে আছে যে এক ভদ্রমহিলার বিয়ে হচ্ছিল না, ওরা তখন ইয়াং, পঙ্কজ কাপুরের ভদ্রমহিলার বিয়ে হচ্ছিল না, তো ওকে বলছে যে কী হলে পরে বিয়ে হবে, ওকে বলেছে যে সকাল সকাল পার্কে যাবে, 2 হাত তুলে কুচিকচিকি বলে কুচিকচিকি মন্ত্র, হ্যাঁ কুচিকচিকি মন্ত্র বলে জগ করতে হবে, তাহলে পরে বিয়ে হবে। ভদ্রমহিলা করেছেন 1.5 মাস। আমার না বিরিঞ্চি বাবার কথা মনে পড়ে গেল। বিরিঞ্চি বাবা একটা বলেছিল না, মার্তন্ন বলবে, সূর্যের দিকে তাকিয়ে মার্তন্ন বলবে, আর যদি সাবধান, যদি চোখের পাতা যাতে না পড়ে আর জীব যেন জড়িয়ে না যায়, তাহলেই কিন্তু বিপদ। কৃপা ওই আটকে হই। এরকম এই বিরিঞ্চি বাবাদের আজকে কিন্তু অভাব নেই। হ্যাঁ, বিরিঞ্চি বাবা অন্য লেভেলে আছে আজকাল। সবাই পডকাস্টের লোকে জ্ঞান দিচ্ছে আর বলছে, সেদিন একটা ভালো কথা জয়দীপ আলাওয়াত বলছে যে এতদিন ধরে আমি ঠিক করে ঘুমাচ্ছি না, আমার 43 ইয়ার্স ওল্ডে আমি সারা জীবনে ঠিক করে ঘুমালামই না, এই জানতে পারলাম ইনস্টাগ্রামে। আমি ঠিক করে খাচ্ছি না, আমি ঠিক করে ঘুমাচ্ছি না, এটা তো আমি এই জানতে পারছি ইনস্টাগ্রামে। বলছে এতদিন তাহলে মানুষ কি করে বেঁচেছিল, এত হাজার বছর ধরে ইনস্টাগ্রাম তো আজকে আসলো। তাহলে এই যে লোকে এত কথা বলছে যে এইটা নাকি ঠিক করে হচ্ছে না, দেখ তুই দেখবি এখন সব কিছুকে কেউ না কেউ খারাপ বলছে। মানে ধর তুই বললি কফি খাওয়া খারাপ, 6টা লোক আছে কফি খাওয়া ভালো বলবে, আর 12টা লোক আছে কফি খাওয়া খারাপ বলবে, আর 6টা লোক আছে কফিতে কিচ্ছু আসে যায় না, চা নিয়ে আরেকজন আছে, আরেকটাও দল আছে, 3-4 রকম। কফির মধ্যে 1 ফোঁটা মধু দিয়ে খাবেন। তারপর আরেকটা দল আছে যারা ম্যানিফেস্টেশন করে পাগল হয়ে যাচ্ছে, আর কত রকমের ম্যানিফেস্টেশনের টেকনিক। ওই যে 11টা স্ক্রিনশট দেয় সবাই। কি 11টা ম্যানিফেস্ট করলেই হলো বেস্ট ম্যানিফেস্টেশন হয়। দেখেছো, জানতামই না আমি এটা। এত স্ট্রাগল করছি বেকার। কৃপা হই আটকি হুই তো দেখেছিস নাকি? কিটা কৃপা হই আটকি হুই দেখিসনি? আরে এক বাবা ছিলেন, আছেন বোধহয় নির্মল বাবা। হ্যাঁ, ওনার এরকম স্বভাবস্ত সমস্ত। তো কেউ একটা উঠে দাঁড়িয়ে বলল যে আমার তো চাকরি পাচ্ছি না, বিয়ে হচ্ছে না, ছেলে দেখে না, হোয়াট এভার মানুষের যে সাংসারিক বিভিন্ন রকম সমস্যা বা এমনি সমস্যা, ও বলতো যে কাহা সে আয়ে হ্যাঁ আপ, বললো কোথাও। তো ওখানে ওই জিনিসটা আপনি মন্দিরে এতটা পুজো করেন না? না করি না। তো বলে কৃপা ওই আটকে ওই করনা শুরু করিয়ে ঠিক হয়ে যায়গা। এবার ঘটনা হচ্ছে যে আমি দীর্ঘদিন লোকে ফলো করেছি যে লোকটা এটা করছে কী করে, কারণ সবাই যখন যারা বলছে যাদেরকে, সে বলছে হ্যাঁ, তারপরে আমি বের করে ফেলেছি যে ওর টেকনিকটা কী। আমি করতে পারি লাইভ, আরেকদিন করতে পারি, তোর সাথেও করতে পারি এই মুহূর্তে। তোর সমস্যা বল। সমস্যা সুখে নেই জীবনে, আমি সুখে নেই।
মানে কি ধরনের, কি সমস্যাটা কি বলে? সুখ কিছুতে আমি সুখ খুঁজে পাচ্ছি না, কিচ্ছু ভাল লাগছে না। থাকো কোথায়? কলকাতায় পাটুলি। ওখানে 1-2 কিলোমিটারের মধ্যে একটা কালী মন্দির আছে না? হ্যাঁ না আসলেই বলবি, সত্যি না হলে পরে- সত্যি আছে। আছে তো, যাস কালী মন্দিরে। না হুম, শনিবার করে দুপুর 12টায় ওখানে যাবি, পুজো করবে, কৃপা ওই আটকি হই যায়, সব ঠিক হয়ে যাবে। এবার তুই আমাকে কম চ্যালেঞ্জ দিলি, এটা একটা কম লেভেলের চ্যালেঞ্জ। তুই যদি ধার্মিক হতিস তাহলে এই চ্যালেঞ্জটা আর একটু ডিপ হতো। গোয়িং টু অরুণাভ, তুমি চলো দেখি যাই তোমার সাথে, এই পাটুলিতে তোর তুইও থাকিস, তুই আমি ধার্মিক তোকে লোক। একটা কথা বলতে চাই, হুম। তোর সঙ্গে অশোকের সম্পর্ক কি জানিস? অশোক না, তুই পাটুলি পুত্র। ওই যোগ্য মাথা মাথা হ্যাঁ হয়ে গেল। ওর 4টের সময় এটা মাথায় আসবে, ও হ্যাঁ আমি তো ভাবলি পরের দিন 12টা আমি আবার মন্দিরে যেতে পারবো না, ঘুম ভাঙবে না, এটা ভাবতে হ্যাঁ, হবে। এবার তুই বল, ডেমনস্ট্রেশনটা কি হচ্ছে, বলছিস? হ্যাঁ। ধর তুইও পাটুলিপুত্র, হ্যাঁ, হ্যাঁ তোকে বললাম যে 1.5 কিলোমিটার মধ্যে কালী মন্দির আছে, এবার তুই ধার্মিক লোক, হুম, বল যে যাস ওখানে কালী মন্দিরে পুজো করিস। হ্যাঁ मैं तो जाता हूँ, মানে যাই তো, মাঝে মাঝে যাই। মাসে কবার যাও? মাসে ওই রকম তো গুনে যাই না বাবা, কিন্তু মোটামুটি সপ্তাহে একবার করে তো যাই। সপ্তাহে একবার করে যাও। এবার আমার কাছে দুটো অপশান আছে, একটা আমি বলতে পারি কবে কবে যাও। শনি আর মঙ্গল, মানে আইদার শনি নাহলে মঙ্গল। বুধবার করে যাবে, ও ওখানেই আটকে আছে। ওখানে আটকে আছে, এটা একটা অপশন হতে পারে। অথবা যাও যে পুজো করো, কি মানে এমনি পুজো করো নাকি কিছু দক্ষিণা দাও বা এমনি প্রপার পুজো হয়? না না, আমি তো এরকম করে চলে যাই। একটা করে জবা ফুল মায়ের পায়ে ও রাখবে, এই জবাপুর পাবো কোথায়? না সেটা পয়েন্ট, একটা করে জবা ফুল নিয়ে মায়ের পায়ে, হয়ে যাবে, দিলেই হয়ে যাবে। ওটাই কৃপা ওই আটকে ওই। আচ্ছা। এটা হচ্ছে ওর টেকনিক। মানে তুই যদি পাটুলির হস, তুই যদি কলকাতার কোথাও হয় বা বাংলার কোথাও হয়, তার 1.5 কিলোমিটার মধ্যে একটা কালী মন্দির নেই, এটা হতে পারে না। না সে তো হবেই। ঠিক আছে, ছোটো হোক বড় হোক কালী মন্দির একটা আছে। এবার আমি কি করে জানলাম? তারপরের প্রশ্নটা হচ্ছে কবার যাও তুমি পুজো করতে? হ্যাঁ, ও বললে একবার। মানে অ্যাজ ইফ ও আগে থেকেই জানে যে একবার তুমি যাও, দিস ইজ দ্য থিং। এবার যদি বলে হ্যাঁ জবা ফুল তো চড়াই, তখন বলবে জবা ফুলে একটু গঙ্গা জল ছিটিয়ে তারপরে চড়াবে। এটা হচ্ছে টেকনিক। আমি দীর্ঘদিন নির্মল বাবা আমি অবজার্ভ করেছি। এখন হলো বেস্ট এন্টারটেনমেন্ট হলো পুকি বাবা। পুকি বাবা, পুকি বাবা দেখিসনি তোরা কেউ? দেখেছি ওই লোকটা হ্যাঁ, তো মানে ভাউতাবাজির ওর আলাদা লেভেল। আর এই যে একটা বাচ্চা ছেলে আছে অভিনব, নাকি মোটা করে একটা বাচ্চা ছেলে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলগাল। ও কি ক্ষণজন্মা? ও ক্ষণজন্মা না, ও তো ঈশ্বরের অবতারই বলছে ওর বাবা মা। আচ্ছা, সে তো সব বাবা মাই বলে, আমার বাবা মা বলতো। তো ও তো মোটামুটি এখন লোকজনকে প্রবচন। আর একটা আছে যে টুপি পরে বসে, খুব হিট করেছে এখন, উত্তরপ্রদেশেরই। ও হ্যাঁ, সে তো অনেক ইয়ে, ওটাও ফর্সা করে দেখতে, কে বিষ্ণু অবতারটা ভুলভাল কথা বলে। ও ছেলে তো একটা, সবাই তো ভুলভাল ছেলে কথা তো বলে। হ্যাঁ। সবাই বেশিরভাগই ভুলভাল কথা বলে, ঠিক কথা কে বলছে? কি বিশ্বাস করতে পারো? ওই যে ওইটাই, আমাকে কিছুটা দাও বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ, চলো যাক, লোকে চলো, আমাদের লোকে- বিশ্বাসে, হ্যাঁ। লোকে বই থেকে বিশ্বাস করুক, আমরা বই এটাই থেকে চাই। লোকে বইটাকে ব্যাস। বিশ্বাস করুক, আমরা তাদের দিয়েছি হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ, এবং শেষ কথা অরুণাবদা প্লিজ বলে দিয়ে চলো আজকের মতো। আজকে আমি বলতে চাই, দেখো সবই মায়া, পৃথিবীতে কিচ্ছু আসলে এক্সিস্ট করে না। স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। ওম শান্তি। জয় গুরু, জয় গুরু। টাটা টাটা টাটা।